সারাক্ষণ মুভ করতে হয়। আমি বিলিভ করি যে তুমি যদি সত্যি জীবনে স্টিল থাকতে হয় তাহলে ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি মুভ। I have to wake up at 5 in the morning and I have to roam out and travel and লোকজনকে মিট করা, জায়গা খোঁজা, গল্প খোঁজা, দুনিয়াটাকে দেখা, সেটা আমি নন স্টপ করি যতক্ষণ না আমি একদম কোল্যাপস করে ঘুমিয়ে পড়ছি। আমার জন্য মাই লাভ স্টোরি উইথ ক্যালকাটা ডিড নট স্টার্ট when I used to live in Kolkata. আমার লাভ স্টোরি ইন ক্যালকাটা ওয়াজ আ ভেরি ডিলেড লাভ স্টোরি। লিথুয়ানিয়ার অ্যাম্বাসেডর তখন যে তার বিশাল একটা রোল ছিল, সে আমার লিথুয়ানিয়ার ছবি দেখে বলেছিল যে এরকম ছবি আমি কখনো দেখিনি আমার নিজের দেশে। কিভাবে ছবি প্রিন্ট হয় বা কিভাবে ছবি দেখাতে হয় বা এক্সিবিশন কি হয় কিছুই জানি না। তো সেইভাবে প্রথম আমার শোটা হয়, শোটার নাম ছিল 6262, মানে এত ছবি আমি দেখাবো কেমন। তখন আমি চোখ বন্ধ করে ভাবলাম যে মনে হয় জীবনে প্রথমবার হেরে গেলাম। আমি হাঁটতে খুব বেশি পছন্দ করি না। ছবি যারা তোলে তারা বলে আমার এই জনরার ছবি আমি তুলি, আমি ল্যান্ডস্কেপ তুলি, আমি মানুষ তুলি, আমি আর্কিটেকচার তুলি। এরকম বলে না ভোটটা কিন্তু শহরে না গ্রামে, সেরকমই অনেক মহিলা অদ্ভুত অদ্ভুত কাজ করছে, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু সেগুলো। We were the first ones to be allowed যে বিধবাদের সঙ্গে তাদের আশ্রমের ভেতরে থাকতে। ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট বিধবাকে আমি কলকাতায় নিয়ে আসি। আমি চেয়েছিলাম যে তারা হিরো, আমি। আমাদের প্রত্যেক জায়গা বাড়ি, কিন্তু the greatest place in the world that I've ever been to is home. ইরান। ইরান, why? Unprecedented. মানে the most misunderstood country. প্রপাগান্ডা যে কত বড় একটা মিসাইল সেটা তুমি যদি ইরানে যাও বুঝতে পারবে। And an insatiable hunger. তোমার যদি বডি টায়ার্ড হয়ে যায় না, তোমার যদি মন টায়ার্ড হয়ে যায়, তোমার যদি ঘুম লাগে, তোমার যদি খিদে পায়, তুমি সাংবাদিক হতে পারো, তা তুমি স্টোরিটেলার হতে পারো। Back in town. Back, yes. মানে দুদিন আগেই ব্যাক করলে, সেটা যদিও আমি জানি, কিন্তু ট্রিপ কেমন ছিল বলো? আমি জাস্ট তুমি আসার আগে মোবাইলটা নিয়ে তোমার সোশ্যাল মিডিয়া দেখছিলাম আর অসাধারণ ভিডিওটা দেখছিলাম। কি দারুণ তুলেছিল ওটা, মানে ওইটা তোলার জন্য কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে? না, ক্যাপচার ওটা তো পুরো ট্রাফিক সিগন্যালের মতো, মানে ট্রাফিক সিগন্যালে যখন তুমি একটা প্রচন্ড জোরে ব্রেক মারো এরকম অবস্থা। মানে মাইলকে মাইল তুমি ঘন্টার পর ঘন্টা একটা পার্টিকুলার রাস্তায় যাচ্ছ যেখানে এদিক ওদিক কোনো মানুষ নেই, কিচ্ছু নেই। ইটস জাস্ট দ্য মনস্ট্রসিটি পাহাড়ের, মানে আর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছিলাম প্রচুর ওয়াইল্ড অ্যাসপেক্টস, এটা লাদাখে তোলা। অ্যান্ড যেখানে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে দ্য টিবেট প্ল্যাটো, চাংথাং বলে। একটা অসম্ভব ডিফিকাল্ট গল্প বের করার জন্যে। হঠাৎ অনেক দূর থেকে দেখছি ওয়াইল্ড অ্যাসেস গুলো, তো দে আর দ্য কিংস অফ দ্যাট প্ল্যাটো, তাই না? তো সিলেটে দেখছি পাহাড়ের উপরে 10টা দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে কিছুটা হতে চলেছে। আমরা বাদিকে তাকিয়েছিলাম, আমি তখন ডান দিকে যখন তাকিয়েছি তখন থেকে একটা পুরো ঝুন্ডের মতন, মানে প্রায় মানে একদম পুরো ডিসডেনফুলি আমাদের সামনে দিয়ে এরকম করে দৌড়ে গেল। মানে পুরো ব্রেকটা মারতে হলো, অ্যান্ড পুরো দৌড়ে চলে গেল। এগুলো স্পেকটাকুলার। ফ্র্যাকশন অফ সেকেন্ডে তুমি সেটা ক্যাপচারও করলে, এত অসাধারণ ক্যাপচার করেছো, মানে পিকচার পারফেক্ট বললেও ওটাকে ভুল বলা হবে মানে মনে হচ্ছে। কিছু জানো তো, আমি সবসময় বিলিভ করি যে একটা ছবি বা একটা ইমেজ বা একটা ফিল্ম আর হোয়াটএভার, আমরা ভাবি যে এটা আমাদের কাজ। বাট আমার সবসময় মনে হয় ভেরি স্পিরিচুয়ালি দ্যাট ফটোগ্রাফ আর স্টোরি চুজ করে তার মেকারকে। মানে মনে হয় যে সে চেয়েছিল যে আমি সেটা নিই। আর আমি যখন সোশ্যাল মিডিয়াতে খুবই আজকাল কম লাগাই, বা যখন লাগাই আমি কিন্তু প্রথমে লাভ দিই। সবাই ভাবে আমি না নার্সিসিস্ট। আমি কিন্তু নার্সিসিস্ট না। আমি সবসময় ওই লাভটা প্রথমেই দিই টু থ্যাংক দ্য ইউনিভার্স যে টু হ্যাভ চোজেন মি, যে আমি ওই ছবিটা বা
ওর ভিডিওটা নিতে পারি। বাহ! কেমন করে আমি ভাবি যে কেমন করে একটা মানে একটা ছবি যেটা লুকিয়ে থাকে বা একটা গল্প যেটা লুকিয়ে থাকে, কেন সেটা আমার কাছে আসে বা কেন সেটা অন্য কারোর কাছে যায়? আমি সবসময় বিলিভ করি যে সেই এনার্জিটা ডিসাইড করে যে তার মেকার কে হবে। তো সেইভাবেই আরকি। তো সেটা মানে বাহ! I was probably at the right place at the right time তার জন্যে ওই জিনিসটা ধরতে পেরেছিলাম। একদম অসাধারণ ছবিটা, অসাধারণ ভিডিওটা যেটা আমি দেখলাম। যাই হোক আমাদের সঙ্গে আজকে আড্ডায় ডেবি আনলিস্টেড পডকাস্টে কৌন্তেয়া রয়েছে, কৌন্তেয়া সিনহা। আলাদা করে যারা কৌন্তেয়ার সঙ্গে আজকে ১ম বার আলাপ করবেন তাদের জন্য বলি কৌন্তেয়ার একটা দীর্ঘ জার্নি রয়েছে। মানে আ সাংবাদিক হিসেবে কত বছর হলো তোমার? ১৭ ১৭ বছর। আর তারপরে অ্যাজ আ ফটোগ্রাফার, আমি ফটোগ্রাফার বলবো না আলাদা করে কি বলবো? ক্রিয়েটর বলবো? যেটাই বলি না কেন সেটা বোধহয় কম বলা হবে তোমার জন্য। সো থ্যাংক ইউ। অসাধারণ একজন মানুষ কৌন্তেয়া। তার সঙ্গে আজকে আমার আড্ডা এবং সঙ্গে আপনারা তো রয়েইছেন। কৌন্তেয়া এই যে তুমি এত বছর ধরে জার্নালিজম করেছো, এখানে নয় তুমি বাইরে ছিলে, লন্ডনে ছিলে এবং সেখানে তুমি টাইমস অফ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে। তারপর কলকাতায় ফিরলে এবং একটা পুরো আলাদা জগতে ঢুকলে যেখানেও তোমার লেখা নয়, তোমার ক্যাপচার, তোমার ছবি কথা বলে। আগে তোমার লেখা কথা বলতো, এখন তোমার ছবি কথা বলে। দুটোই তোমার গল্পই বলছে কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। তার মধ্যে এলে। এই দুটোর বাইরে কৌন্তেয়া সিনহা কেমন মানুষ? কি ভালোবাসে? কি করে? কি করতে পছন্দ করে? প্রচন্ড ADHD আছে, বুঝতে পারি না। ওকে। আ মানে আ সারাক্ষণ মুভ করতে হয়। আমি বিলিভ করি যে তুমি যদি সত্যি জীবনে স্টিল থাকতে হয় তোমাকে, তাহলে you have to constantly move. মানে আমার মাই পিস, আমি কাজ ছাড়া খুব বেশি কিছু করি না। আচ্ছা। মানে আমার মনে হয় যে কিরকম একটা ওয়েস্ট অফ টাইম। খুব কম জায়গাতেই যাই। আ খুব কম জায়গায় কম সময় কলকাতায় থাকি। ওর জন্যে খুব কম জায়গায় যেতে পারি। বাট বই পড়া, সিনেমা দেখা, ফিরে এসে যখনই কোনো লং ট্রিপ থেকে ফিরি, ১ম কাজ যেটা আমি পরের দিন করি সেটা শুয়ে শুধু Netflix দেখি। সিনেমা দেখি বা কিছু একটা দেখি। I don't like to move because আমি যখন বাইরে থাকি, আম আগে যখন ছুটিতে যেতাম অনেক বছর আগে, তখন সবসময় মনে হতো যে ছুটির থেকে ফিরে একটা ছুটি দরকার হয়। বিকজ ছুটিটা এনজয় করা আমি ভুলে গেছি। মানে I have to wake up at 5 in the morning and I have to roam about and travel and লোকজনকে মিট করা, জায়গা খোঁজা, গল্প খোঁজা, দুনিয়াটাকে দেখা, সেটা আমি নন স্টপ করি। যতক্ষণ না আমি একদম কোল্যাপস করে ঘুমিয়ে পড়ছি। ওকে। আম তাছাড়া পারি না। বই পড়ি, আম একা ঘুরে বেড়াই। মানে পরামর্শ। আমি যখন কলকাতায় ফিরি, আমি কলকাতায় খুব বেশি চিনি না। আমি ১৭ বছর পরে প্রায় কলকাতায় যখন ফিরি। খুব ইন্টারেস্টিংলি আমি একটা সকালবেলা একদিন ভোরবেলা বেরোই। বেরিয়ে সামনে একটা ট্যাক্সিওয়ালা দাঁড়িয়ে ছিল। তাকে বলি, উঠে বলি, "চলো।" তো এইটা কোন সালের কথা বলছো তুমি? 2017-18 যখন আমি ফিরি। ওকে। তো ওই মানে ট্যাক্সি আফটার 17 ইয়ার্স। আফটার 17 ইয়ার্স, ইয়েস। তো আমি যখন ফিরি, তখন আমি ওই ট্যাক্সিওয়ালাকে বলি, "চলুন তো চলো।" "কোথায় যাবে?" আমি বললাম, "যেকোনো জায়গায় নিয়ে চলো।" তো ও একটু ভেবেছিল পাগল আরকি। তো আম তারপরে আমি প্রায় ১ বছর বা ১.৫ বছর সেটা আমি রোজ সকালবেলা করি। কোথায় আমি যেতে? রোজ সকালবেলা ৫ টার সময় উঠতাম। হ্যাঁ। উঠে আমি ট্যাক্সিতে চড়তাম, ওই একই ট্যাক্সি। হুম। আর সেই ট্যাক্সিতে করে আমি বনবন করে ঘুরতাম কলকাতা শহর। কলকাতা শহরের উইথআউট গেটিং অফ। ওকে। আর তখন কি বালবান্তে হাতে ক্যামেরাটা থাকতো না থাকতো না? না, নো ক্যামেরা। না। ওকে। মানে জাস্ট ঘুরে বেড়াতাম। আমার জন্যে মাই লাভ স্টোরি উইথ ক্যালকাটা ডিড নট স্টার্ট when I used to live in. দেন? আমার লাভ স্টোরি ইন ক্যালকাটা ওয়াজ আ ভেরি ডিলেড লাভ স্টোরি। কারণ যখন আমি কলকাতা ছাড়ি, তখন বয়স এত কম আর ১৯ বছর বয়সে জার্নালিস্ট হই। আম কলকাতায় ১-২ বছর জার্নালিজম করি। তারপরে দিল্লিতে ট্রান্সফার হয়ে যাই। তারপরে তো দিল্লিতেই থাকি। তারপরে ইংল্যান্ডে, তারপরে সারা দুনিয়ায়। তো আমি যখন কলকাতা ছাড়ি তখন আমাদের কাছে কোনো পয়সা নেই বা কিছু নেই বা সময় নেই যে আমরা কলকাতা ডিসকভার করব বা সেই আইডিয়াটাও থাকে না যে ডিসকভার করার। হুম, হুম। আম তো আমি যখন ফিরি তখন আমি সেটাই জন্যে ফিরি যে অ্যান্ড ইট ওয়াজ উইন্টার। তো আমার বাবা-মা খুবই আপসেট ছিলেন যে আমি ইংল্যান্ড ছেড়ে ফিরে এসেছি। ওকে। জার্নালিজম ছেড়ে দিয়েছি, ফিরে এসেছি। তো মাই ফাদার সেড, "হোয়াট আর ইউ গোনা ডু নাও?" আমি বলেছিলাম, "I will enjoy winter." ওকে। তখন আমি জানতাম না আমি কি করব। আমার একটা শো তার আগে হয়েছিল। তখনই আমি ভেবেছিলাম যে আ এবার ছবির মাধ্যমেই দেখাবো দুনিয়াটাকে। কিন্তু ওই ঘুরে বেড়াতাম। একটু টোটো করে। ইন্টারাপ্ট করি। হ্যাঁ। তোমার সেই শোটা ১ম কোথায় হয়েছিল? আমার ১ম শোটা ইন্টারেস্টিংলি আমি গেছিলাম লিথুয়েনিয়াতে as the first journalist to go to Lithuania. তখন ইস্টার্ন ইউরোপিয়ান সামিটটা হচ্ছিল যেখানে ইউক্রেন,
ইউরোপিয়ান ইউনিয়নকে জয়েন করবে। ওকে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার অফ দ্য ইউক্রেন, হুম। রাশিয়া ওয়ার। সেই জয়েন করার সময় আমি ওখানে গেছিলাম যে ওই সামিটটা ওয়াজ হিস্টোরিক। সেই জয়েনটা তারা আর করে না। হুম। প্রেসিডেন্ট লেফট ওভারনাইট টু রাশিয়া অ্যান্ড দ্য ওয়ার স্টার্টেড। তখন যখন আমি ওখান থেকে ফিরি, লিথুয়েনিয়ার অ্যাম্বাসেডর তখন যে তার বিশাল একটা রোল ছিল, সে আমার লিথুয়েনিয়ার ছবি দেখে বলেছিল যে এরকম ছবি আমি কখনো দেখিনি আমার নিজের দেশের। বলে ও একটা শো করে দিল্লির এম্বাসিতে, সবাই আসে। আমি আগে ছবি তুলতাম কিন্তু কখনোই দেখাতাম না, কারণ আমি তো একটা সাংবাদিক, মানে আমার রাইটার বেসিক্যালি, আমার জার্নালিস্ট, আমার রাইটার। ছবিটা একটা শখে তুলতাম। বাবা খুব ভালো ছবি তুলতেন, খুবই ভালো, কিন্তু হি ওয়াজ ভেরি সিনিক্যাল অ্যাবাউট ইট। ওকে। তো আমাকে চিরকাল চেষ্টা করেছিলেন ক্যামেরার কাছে যাতে না যাই, কিন্তু আচ্ছা। যেটা বলে যে অ্যাপেল ডাজন্ট ফল ফার ফ্রম দ্য ট্রি, তার জন্য সেই ক্যামেরার দিকেই ঘুরে এলাম। তো সেই শোটা প্রথম হয় দিল্লিতে। ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সেই শোটা কলকাতায় আসে। আচ্ছা। কলকাতায় যখন আসে তখন মাধুরী টিয়া ওটাকে হোস্ট করে। আমি তখন কলকাতায় কাউকেই চিনি না, তখন আমি ইংল্যান্ডে থাকি। আম আমি গেছিলাম ওনাকে জিজ্ঞেস করতে যে ওনার একটা বাংলো আছে, সেটা আমি চেয়েছিলাম একটা কলকাতার বাংলোতে দেখাবো। কিভাবে ছবি প্রিন্ট হয় বা কিভাবে ছবি দেখাতে হয় বা এক্সিবিশন কি হয় কিছুই জানি না। হুম। তো সেইভাবে প্রথম আমার শোটা হয়। শোটার নাম ছিল 6262। হুম। বাট খুব ইন্টারেস্টিং গল্প হচ্ছে, আমি যখন লিথুয়েনিয়া থ্রু দিয়ে যাই, তখন শিলুলে বলে একটা জায়গা আছে, ওটা তো ফর্মার সোভিয়েত ইউনিয়নের অকুপেশনে ছিল। তো প্রত্যেকটা জায়গায় বিশাল বিশাল দরজা, বিশাল বিশাল বাড়ি, কিন্তু লোকজন কিছু নেই, খালি রাস্তা। তো ওখানের মেয়র আমাকে হোস্ট করেন, যে ইন্ডিয়ান জার্নালিস্ট, টপ ইন্ডিয়ান জার্নালিস্ট আসছে, তো উই ওয়ান্ট টু হোস্ট হিম। তো আমি যখন ঢুকি একটা বিশাল 20 ফিটের দরজা, সেটা ঠেলে যখন ঢুকলাম লাইব্রেরিতে, হুম। ওদের টাউনের লাইব্রেরিতে, কিছুক্ষণ পর আমাকে একজন এসে জিজ্ঞেস করে যে একজন মহিলা এসছেন দেখা করতে। ওই তো আমি বললাম নিশ্চয়ই। আমি দেখি একজন প্রচন্ড এজেড একজন মহিলা, মানে প্রচন্ড ভেরি ভেরি ওল্ড। হুম। সে এসে তার কাছে 4খানা কার্টন, ব্রাউন কার্টন। হুম। সে কার্টনটা সে খুলে টেবিলের ওপর এরকম করে একটা জিনিস ফেলে, সেগুলো সব নীল রঙের লেখার ডায়েরি, অনেকগুলো আচ্ছা। একটা কার্টন থেকে বের করে, আর অন্যগুলো ভরা। ওকে। আর সে আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, হু ইজ ট্যাগোরে? আমি তো প্রথমে বুঝতে পারিনি কি বলছেন। আমাকে জিজ্ঞেস করছে বারবার, হু ইজ ট্যাগোরে? কিন্তু আমি যখন দেখি ডায়েরিটার উপরে, তখন দেখি ডায়েরির উপর লেখা আছে গীতাঞ্জলি। আচ্ছা। যখন সোভিয়েত অকুপেশন করে লিথুয়েনিয়ায়, কেউ তখন জানতো না যে কে সোভিয়েত স্পাই, কে অ্যাকচুয়ালি সত্যি, কে অ্যাকচুয়ালি মিথ্যে। তো এই মহিলার, শি ওয়াজ 92 ইয়ার্স ওল্ড। ওনার হাজবেন্ড সারা রাত্রি জেগে প্রায় 20 থেকে 30 বছর গীতাঞ্জলিকে ট্রান্সলেট করেন যখন তার বউ ঘুমিয়ে পড়ে। ওকে। And he said that this is what is going to transport people from darkness to light. সে তখন জানতো না যে তার বউ স্পাই কি স্পাই না। তার জন্য সে ওইটাকে রাত্রিবেলা ট্রান্সলেট করে করে ওটা লুকিয়ে রাখে। যখন উনি মারা যান, তখন বউ ক্লিন করতে গিয়ে ওই কার্টনস গুলো পায়, নীল রঙের এত সরু সরু পাতা, চটি পাতার হুম, হুম, মানে ডায়েরি, প্রায় 30টা 40টা। প্রত্যেকটা উপরে গীতাঞ্জলি 1, 2, 3, 4 লেখা আছে। It was a translation. So my first show was to actually show Tagore's incredible reach across the world. And 6262 নাম দিয়েছিলাম এর জন্যে, যে যদি তুমি সোজা একটা লাইন টানো ওই শিলুলি বলে একটা ছোট্ট গ্রাম লিথুয়েনিয়া হুম। থেকে শান্তিনিকেতন অব্দি, তাহলে একটা 6-2 কিলোমিটার হয়। ও, সেই জন্য তার নামটা ছিল। তার জন্য 6262। Okay. সেটা ছিল আমার প্রথম শো। ওকে। তারপরে সেটা কলকাতায় এলো। তারপরে সেটা কলকাতায় এলো। কলকাতায় আসার পরে কলকাতার লোকজনকে একটু চিনলাম। আর শোটাতে আরেকটা জিনিস যেটা হয় সেখানে গিয়ে, সেটা হচ্ছে যে ওখানে গিয়ে আরেকজন মহিলার সঙ্গে আলাপ হয়, হুম। যিনি এখন মনে হয় ক্লাসিক্যাল ডান্স শেখান ভিলনিয়াস ইউনিভার্সিটিতে। হ্যাঁ। সে আবার ইংরেজি বা কিছুই বলতে পারেন না। তার কাছেও ওরকম কার্টুন। তো আমি তখন ভাবি যে এটা কি? আর কার্টুনের মধ্যে দেখি প্রচুর আঁকা, প্রচুর ম্যাপ, বার্চ ট্রির গাছের গায়ের যে ছাল, তার উপরে মনে হয়েছিল রক্ত দিয়ে একটু লেখা। তখন আমি রিয়ালাইজ করি যে তার বাবা was Antonis Poshka. Antonis Poshka was the first man to come to India from Lithuania on a bike. ওকে। He was so inspired by Tagore and he was so inspired by Gandhi that he came and stayed in Shantiniketan.
and met both of them. When he went back to Lithuania, Soviet Union again took over Lithuania and exiled him. যখন exile করে তাকে, that is where he met his wife in Siberia, and his daughter, who is now a professor, was born. এই গল্পটা যেন আমি ব্রেক করি, ফ্রন্ট পেজে একটা বিশাল 7 কলমের আর্টিকেল বেরোয়। তার 2-3 বছর পরে মনে হয় ইট ওয়াজ দ্য 100th অ্যানিভার্সারি অফ দ্য ক্যালকাটা ইউনিভার্সিটি, আচ্ছা যেখানে প্রণব মুখার্জি তখন প্রেসিডেন্ট ফোনে ওই লেখাটা পড়েন, পড়ে ওনাকে নিয়ে আসেন মেয়েকে কলকাতায় to give Antonis Poshka an honorary D.Litt on the 100th anniversary of the Calcutta University. ওকে সো গল্প সত্যি বিলিভ করি আমি চুজ করে, বিকজ মানে আমি তো এটা খুঁজতে যাইনি, ওটা তোমার কাছে এসে ওরা গেছে খুঁজে বের করেছিল আমার। একদম তাই, মানে প্রথমে যেটা বললে মানে ওটা ডেস্টিন থাকে আর কি, Of যে course. তোমার কাছেই আসার, সেই জন্যই তোমার কাছে এসে। It is আমি বিলিভ করি everything in the world and universe has an energy, and that energy chooses whatever happens to you. It's not the other way around. আমরা ভাবি না যে এটা আমি করছি মানে এটা আমার, মানে সবাই বলে না আজকাল আমার 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 মনে হয় না আমাদের কিছুই। এভরিথিং ইজ অ্যান এনার্জি দ্যাট ডিসাইডস ওয়ে ইয়োর পাথ গোজ, যে তুমি কি কাজ করবে বা কি গল্প করবে, কেন আমি ওই জায়গাটা ছিলাম বা কেন সেই গল্পটা আমার কাছে আসে। বাট সে 92 বছরের মহিলা কেমন করে জানতে পারে যে আমি একটা ইন্ডিয়ান জার্নালিস্ট আসছে, সে জানে যে এটার সঙ্গে ইন্ডিয়ার কানেকশন আছে। তো ওরকম দুটো অসম্ভব সুন্দর গল্প কোলে পড়ে, আর সেখান থেকে আমার ফটোগ্রাফি জার্নি শুরু হয়। আচ্ছা তোমার লেখা সেটাও একটা গল্প বলে, তোমার ছবি সেটাও গল্প বলে, কিন্তু দুটো কোথায় আলাদা? তুমি কি আলাদা ফিল করো দুটোকে? একদমই আলাদা না, কারণ আমি যখন ডিসাইড করি 2017 বা 18 সালে আমার লাস্ট টাইমস অফ ইন্ডিয়ার জন্য আর্টিকেল আমার মনে হয় ছিল অন মাদার টেরেসা সেন্টহুড। আচ্ছা আমি তখন আরেকটা পাগলামি প্রজেক্ট ভাবি যে দুনিয়াতে সবাই মাদার টেরেসাকে চেনেন, লাখ লাখ লোক তখন রোম যাচ্ছে, মাদার টেরেসার ক্যানোনাইজেশন হবে, হুম। কতজন এর মধ্যে কলকাতায় এসছে দ্যাট গেভ মাদার হার আইডেন্টিটি। তো আমি ডিসাইড করি দ্য সেন্টহুড প্রজেক্ট বলে একটা প্রজেক্ট করবো, যেখানে আমি কলকাতার বারান্দায় যেরকম ভাবে তার ঝোলানো সব কাপড় ঝোলে না শোকোয়, হুম, আমি সেরকম ভাবে রোমের প্রত্যেকটা রাস্তাকে ওরকম ভাবে তার ঝুলিয়ে ছবি দেখাবো কলকাতার। আচ্ছা ক্রাউড ফান্ডিং করতে যাই, সেই ক্রাউড ফান্ডিং এ আমাকে কেউ পয়সা দেয় না। ওকে সবাই বলে যে দারুণ প্রজেক্ট, মানে উই হ্যাভ টু শো ক্যালকাটা টু দ্য ওয়ার্ল্ড, রোমে এত লোক লাখ লাখ টাকা খরচ করে আসছে, কিন্তু কলকাতা কেমন করে জানে না, সবাই এগুলো বলে, কিন্তু ক্রাউড ফান্ডিং এর টাকা আমাকে কেউ দেয় না, সবাই সাপোর্ট করে। কিন্তু তো আমার কিছু বন্ধু মিশনারিজ অফ চ্যারিটির সামনে ওরকম তার ধরে ছবি তুললো, প্রচুর মিডিয়া কাভারেজ হলো, এই হলো। কিন্তু আমি যখন বেরোচ্ছিলাম তাদের সবার আশা করেছিল, সত্যি কথা বলতে কেউই লাস্ট মিনিটে ফোনটা ধরলো না। আমি তো তখন কলকাতায় চিনি না বা কিছু, ওই সেই লাস্ট মিনিটে ফোনটা কেউ ধরলো না। তার মধ্যে আমি একটা ইউরোপিয়ান ডায়াসপোরা ফেলোশিপ বলে ইউরোপিয়ান ইউনিয়ন 3 জন লোককে ইন্ডিয়াতে চুজ করে আচ্ছা টু টেল দ্য গ্রেট মাইগ্রেশন স্টোরি। মানে তখন ব্রেক্সিট হচ্ছিল ইউরোপের ইংল্যান্ডের, ইংল্যান্ড আর আমেরিকা এনআরআই ভোটটাকে প্রচন্ড লেভেলে মিল্ক করেছিল, কিন্তু ইউরোপ সবসময় ভাবতো যে ইন্ডিয়ান্স যারা থাকে তারা সবাই ইলিগাল। okay. এবার যখন ইউরোপ আর ইংল্যান্ডের আলাদা হয়ে যায়, তখন ওরা রিয়েলাইজ করে যে আমাদের তো ইন্ডিয়ান পাওয়ারটা দেখতে হবে। হুম, হুম। So they started what was called the European Diaspora Fellowship, and 3 জন লোককে চুজ করা হয় ইন্ডিয়া থেকে, যারা 6খানা জায়গা চুজ করবে, তারা ওখানে যাবে and তারা খুঁজে বের করবে ইন্ডিয়ানসদের, তাদের গল্প বলবে। সেটা পরে শো হবে, বই হবে, ক্যালেন্ডার হবে ইউরোপিয়ান ইউনিয়নের। তো আমি যখন প্লেনে উঠি তখন আমি ভাবি যে আমার তো এত ছবি কলকাতার আর এত তার, তো আমার তো হাতটা এতখানি স্ট্রেচ করতে পারে, তা আমি ধরবো কেমন করে, মানে এত ছবি আমি দেখাবো কেমন করে। হুম, হুম। তখন আমি চোখ বন্ধ করে ভাবলাম যে মনে হয় জীবনে প্রথমবার হেরে গেলাম, আমি হাঁটতে খুব বেশি পছন্দ করি না, হেরে গেলাম। তখন আমি রিয়েলাইজ করলাম যে and Italy was one of the countries I had chosen among the 6 for the European Diaspora Fellowship. ভেবেছিলাম আমি সেন্টহুড প্রজেক্টটা করে তারপর ফেলোশিপ করবো। হুম, হুম। তারপর আমি ভাবলাম যে না, জিততে হবে, কলকাতাকে গ্লোবাল নিতে হবে, কলকাতাকে দেখাতে হবে। হুম, হুম। আমি না ওইটাকে স্টপ করে ফেলোশিপটা শুরু করলাম। সেই ফেলোশিপে আমি কি হলো, আরবান হান্টিং বললাম আমি, মানে আমি খুঁজে বের করছি কোথায় ইন্ডিয়ান থাকে, তারা কি করে, তাদের গল্পটা কি, 40 বছর আগে তারা যখন ইটালিতে এসলো তারা কি
এরকম করতে 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 বন্ধু হতে শুরু করে। কিছুদিন পরে 2 সপ্তাহ পরে যখন আমি ফেলোশিপটা শেষ করি, ইটালির পার্টটা, হুম, হুম। তখন আমার প্রচুর বন্ধু হয়ে যায়। আচ্ছা। তখন আমি ডিসাইড করি যে আমি এখন দেখাবো। তো আমি একজন বন্ধুকে বললাম, একটা পাঞ্জাবি লোক যে রোমে দারুণ একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট চালায়, সে আমাকে রোজ খাওয়াতো ফ্রিতে। তো আমি বললাম যে এরকম আমি করতে চাই, কিন্তু বললাম চলো করতে। তো আমাকে বললো কি বলে, তুমি ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। পরের দিন সকালে গিয়ে দেখি কলোজিয়ামের সামনে 20 জন লোক দাঁড়িয়ে আছে, পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান, ফিলিপিনো, ইংলিশ, আমেরিকান, সবাই তার ধরে কলকাতার ছবি দাঁড়িয়ে আছে। ও সব বন্ধুকে নিয়ে এসছে। আবার ওইটা করার জন্য কি করেছে, 500 খানা সিঙ্গারা বানিয়েছে। ওকে। মানে কলোজিয়ামের সামনে ও সিঙ্গারা দিচ্ছে সবাইকে, আর সবাই কলকাতার কথা বলছে। ও নিজে কিন্তু কলকাতার না, ও দিল্লির। তারপরে ওর একজন ওখানে দেখা হলো, ও বললো ওয়াও দিস ইজ ক্যালকাটা, দিস ইজ মাদার টেরেসাস প্লেস। আমি দেখে ভাবছি যে অদ্ভুত দুনিয়ার মানে ম্যাজিক। আরেকজন এসে বললো আমি চাই এটা পাদুয়াতে নিয়ে যেতে। আমি জানতাম না পাদুয়া কোথায়। আমার পাদুয়া কোথায়? হুম। বললো ভেনিসের পাশে। আচ্ছা। ওটা আমার বাড়ি, আমি ওখানে নিয়ে যাবো। ওখানে নিয়ে চলে গেল। ওখানে সবাই ওর বন্ধু বান্ধব দাঁড়িয়ে কলকাতার, ওই সবাই কলকাতা কলকাতা করছে। ওখান থেকে আরেকজন ভেনিস নিয়ে চলে গেল। সো এই যে গল্পের যে ব্যাপারটা, মানে ইউ মাস্ট বিলিভ ইন হোয়াট ইউ আর ডুইং। অ্যান্ড গল্পটা কি হয় যে এখন তো মিডিয়ামটা একই আমার। কারণ আমি যখন একটা ছবি দেখি, হুম। আমি কিন্তু অ্যাকচুয়ালি শব্দ দেখি। আমার কিন্তু কোনো ছবি ভাল লাগে না till it talks to me। মানে সেটা তো তুমি ফিল করো। কিন্তু যখন তোমার লেখাটা ধরো একজন পাঠক হিসেবে আমি যখন পড়ছি, তখন তোমার লেখাটা পড়ছি। কিন্তু যখন তোমার ছবিটা দেখছি, যে ভাবনা নিয়ে, যে চোখে তুমি ছবিটাকে তুলেছিলে, সেইটা তো মানে আমি কি সেই ছবিটা কি সেইভাবেই দেখতে পাচ্ছি? 80% সময় সেটা তুমি বুঝতে পারবে প্রথমেই। ওকে, ওকে। 10% সময় তোমার দেখে মনে হবে কি দারুণ ছবি। হুম, আজকাল তো বা বাজে ছবি। হুম, হ্যাঁ? হুম। আজকাল তো লোকের ওই পেশেন্সটা নেই যে সে 1 সেকেন্ডের বেশি দেখবে। একটা জায়গায় থাকে, রাইট? তো আমি খুব এক্সপেক্ট করি না লোকে পড়বে। কিন্তু আমি মনে করি যে এখনো লোকে আছে যারা পড়ে। আম আমার ছবিতে সব ছবিতেই গল্প। আমার ছবিতে কোনো ছবিতেই আমার আম আম সৌন্দর্য দেখি না। মানে আমার সঙ্গে যখন এনি ফটোগ্রাফ, আমি বিলিভ করি দ্যাট হ্যাজ টু টক টু মি ফর মি টু টেক ইট। আর আমি যদি সেই স্প্লিট সেকেন্ডেও ছবিটা তুলি, সেই স্প্লিট সেকেন্ডেও কিন্তু আমার 1 সেকেন্ডের মধ্যে ছবিটা যদি তুলতে আমার 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পুরো লেখাটা আমার মাথায় চলে আসে। সো আই সি দ্য ওয়ার্ল্ড থ্রু ওয়ার্ডস। আই ডোন্ট সি ইট থ্রু ইমেজেস। অ্যান্ড একটা কথা আছে না যে ইউ মাস্ট বি এবল টু সি দ্য ওয়ার্ল্ড কোল্ড আই দিয়ে আর ওয়ার্ম হার্ট দিয়ে। যাতে তুমি জাজ না করো। তোমার কাজ এই না যে ক্রিয়েট করে গল্প বলা। আমরা তো ডকুমেন্টার। আমরা চাই যে যাতে যে ছবিটা হয় বা যে গল্পটা হয় সেটা যেভাবেই আছে, আমি ইনভিজিবল। সে প্লে আউট করছে। আমার কাজ, আমার রিলিজন ইজ টু বি এবল টু শো দ্য ওয়ার্ল্ড এক্স্যাক্টলি দ্যাট মোমেন্ট। তো একদম। একই দুটোই। তুমি জার্নালিজম মানে একদম ফ্রন্ট যে জার্নালিজম সেটা ছেড়ে দিয়েছো 2017 এ। হুম। তারপরে তুমি সেই গল্প বলার মধ্যেই আছো, মাধ্যমটা আলাদা। কিন্তু এখন মানে এই যদি আমরা 2026 এ দাঁড়াই, 2026 এ দাঁড়িয়ে সময়টা অনেক পাল্টে গেছে। বিশেষ করে আমি যেহেতু পশ্চিমবাংলায় রয়েছি, কলকাতায় রয়েছি, আমি যদি এখানেরটা বলি, ইভেন ওয়ার্ল্ড এরও। এখন মানে ইংলিশে বলে না মানে নয়েজটা সবথেকে বেশি। মিস ইনফরমেশন সেটাও প্রচুর। তার মধ্যে তোমার কি মনে হয় ট্রুথফুল জার্নালিজম সেটা কি? মানে সেটা এখন এসে দাঁড়িয়ে তোমার এই মুহূর্তে কি ফিল হয়? দেখো, আমার সত্যি কথা যেটা মনে হয় সেটা সাংবাদিকতা অনেক কমে গেছে। আম সাংবাদিকের কাজটা কি? সাংবাদিকের কাজটা হচ্ছে একটা সিচুয়েশনকে দেখা হুম, আর সেটাকে রিপোর্ট করা। হুম, ইন অল অনেস্টি। একদম। তার ওপিনিয়ন দেওয়া না। নো। সেটা এডিট পেজ করে। সেটা কলামনিস্টরা করবে যে আমি কি মনে করি এই সিচুয়েশনটা। কিন্তু আমাদের কাজটা হচ্ছে দুনিয়াটাকে দেখা। আমাদের কিন্তু কাউকে ভালো লাগতে পারে না। আমাদের কিন্তু কোনো সিচুয়েশনের আমরা প্রো হতে পারি না, কন হতে পারি না। আমরা সাপোর্টার হতে পারি না, অ্যান্টি হতে পারি না। উই আর ডকুমেন্টার্স। আমাদের কাজ হচ্ছে একটা জিনিস দেখা আর সেটার গল্প বলা। হুম, সেই গল্পতে অ্যাড করা না, সাবট্রাক্ট করা না। আর সেই গল্পটা সেই অনেস্টিতে বলা, যাতে আমার যদি তোমাকে পছন্দ হয়, আমি সেই গল্পটায় কিছু, কিছু জিনিস সরিয়ে দেব।
বা পছন্দ না হয় আমি আরো জিনিস অ্যাড করব। সেটা কিন্তু ইজ নট দ্য রিলিজন অফ আ জার্নালিস্ট। একদম। দ্যাট ইজ নট। আর এখন কি হয়েছে, এখন দুনিয়ার তো ফল্ট লাইন্স অনেক বেড়ে গেছে। এখন লোকের খবর যেটা সেটা ওরা রিলস থেকে পায়। 99% রিলস হচ্ছে মিস ইনফরমেশন। True. যে ডেটাও তুমি দেখো সেটাও ভুল। তো আজকে তো সিরিয়াস খবরের কাগজ কেউ পড়ে না, খুব কম লোক পড়ে। তো আজকে যে জেনারেশনটা, মোস্ট অফ দ্য পিপল, ইউ ক্যান ব্লেম দেম বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ ফাস্ট নিউজ অ্যান্ড দে বিলিভ ইট। এই না যে সে দেখে ভাবছে এটা ফেক নিউজ বলে আমি এটাকে ছড়াই আরো, সেটা না, সে বিলিভ করছে সেই জিনিসটা। এবার তুমি বুঝতেই পারবে না কোনটা সত্যি কোনটা মিথ্যে। একদম। তো আজকের আমাদের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিনিসটাকে একদম অনেস্টলি বলা। আর এখন আমরা কোনোদিন ভাবিনি যে আমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা আমাদের ওপিনিয়ন দেব। আমাদের ওপিনিয়ন যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দিই, ধরুন আমি কি মনে করি এই সিচুয়েশনটা, তার মানে আমার রিপোর্টিংটা কালার তো। আমার যদি ওপিনিয়ন থাকে যে এই লোকটা বাজে, আমার যদি মনে হয় এই লোকটা বাজে, কিন্তু এখন তো সেটাই হচ্ছে সব জায়গায়। কারেক্ট। বাট সেটাই তো প্রবলেম। কারণ আমি আজকে যদি আমার মনে হয় যে এই লোকটা খারাপ, আমি জানি না, আমার পাবলিক ওপিনিয়ন বলছে এই লোকটা খারাপ, আমি কিন্তু সেটাই বলছি এই লোকটা খারাপ। আমার কাজ কিন্তু সেটা না। আমার কাজ হচ্ছে বোঝা যে এই লোকটার এরা এই বলছে, এরা এই বলছে। ইট ইজ ইয়োর ডিসিশন অর দ্য ল অর দ্য পিপল অর ডকুমেন্টস অর এভিডেন্স টু সে দ্যাট এটা ঠিক কি এটা মিথ্যে। কিন্তু দুনিয়াতে ফল্ট লাইন্স টলারেন্স অনেক কমে গেছে। আপনি যদি দেখেন ট্রোলিং, আপনি যদি একটা জিনিস দেখেন তাহলে দেখবেন সারা দুনিয়ার লোক আপনাকে গালাগালি দিচ্ছে। আপনি যদি 90% লোককে জিজ্ঞেস করেন যে আপনি কি চেনেন একে, না। বা আমার সবার ব্যাপারে ওপিনিয়ন আছে। আজকের ক্যানে আলিয়া ভাট কি করলো, বা আজকের এ কি করছে, বা এই পলিটিক্যাল লিডার কি করছে, বা এই কি করছে, সবার ব্যাপারে ওপিনিয়ন আছে আমাদের, নিজেদের ব্যাপারে ছাড়া। তো আমার মনে হয় যে টলারেন্সটা যদি আরো বাড়ে তাহলে ইটস আ বেটার ওয়ার্ল্ড। বিকজ যেদিন তুমি হান্টার হবে, মনে রাখবে তুমি কিন্তু নেক্সট ভিকটিম। সো ইউ কান্ট হ্যাভ আ র্যাটল স্নেক সিট ইন ইউর ব্যাকইয়ার্ড অ্যান্ড ইউ সে ইট উইল নট বাইট মি। তো আজকের এত ওপিনিয়ন দেওয়ার তো দরকার নেই। সবাই নিজের কাজ, বেকার থাকলে ওপিনিয়ন দিন, কি করবে না, সময় আছে অনেক। এসে যাদের কাছে সময় নেই তাদের কাজে ব্যস্ত, তারা এই। কিন্তু এত লোককে অ্যাটাক করা, বা এত লোককে বাজে বলা, বা এত লোকের নিন্দে করা কমিয়ে যদি একটু আরো বেশি লোকের আমরা প্রশংসা করতে পারি, বা আরেকটু বলতে পারি যে সত্যি ভাল লাগছে যে একজন অন্যজন কাজ করছে, বা সবাই কম্পিটিটর না, আর কম্পিটিটর হলে খারাপ না, যে ইকোসিস্টেমটা দুনিয়াতে এতখানি জায়গা আছে যে সবাই বড় হতে পারে, সবাই কাজ পায়, সবাই কাজ করতে পারে। যে মানুষটা কাজটা, যেটা আমরা বলি না বাজে কাজ, তো আজকে একটা সিনেমা বাজে লাগলো তোমার, সেটা তো কারো কাছে ভালো লাগতে পারে, কারেক্ট। তো আজকে যখন আমরা বলি ভালো, মানে কিন্তু বাজে হলে আমরা খুব বেশি গালাগালি, রাইট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে সেই বাজে ফিল্মটা করার ক্ষমতা কি আছে যে ক্রিটিক করছে? একটা সিনেমা বানাতে বা একটা ছবি তুলতে বা একটা গল্প করতে বা একটা সিরিয়াল বানাতে বা একটা পডকাস্ট করতে যে কতখানি এফর্ট লাগে, কতখানি রিসার্চ লাগে, কতখানি ওই লাগে, সেই জিনিসটা তো একটা মানুষ করছে। মেবি আপনার ভাল লাগছে না বা সে ভালো করতে পারছে না, সে তো খারাপ করতে আসছে না, সে তো খাটছে। তো সেই খাটনিটাকে কেন আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না? কেন বলতে পারি না যে ভালো না, আমার ভাল লাগেনি কিন্তু তুই দেখে আয়, রাদার দেন সে আমার ভাল লাগেনি কিন্তু তুই যাস না, ওয়েস্ট অফ টাইম। কারণ everybody is trying to do something in the world. We need more apathy, একটু বেশি টলারেন্স, আর একটু বেশি লাভ, যে মেবি সবাইকে যদি একটু পুশ করা যায় তারা ভালো হতে পারে, ভালো করতে পারে, দুনিয়াটা বেটার হতে পারে। এবারে তোমার কাজের কথায় ফিরি, কারণ তোমার কাজের যদি আমি কথা বলতে চাই, আমাদের 1 ঘন্টা হোক 1.5 ঘন্টার হোক পডকাস্ট, এটা কিছুই সময় নয়। বেশ কিছু আইকনিক কাজ করেছো, যেগুলোর কিছু গল্প আমি সোশ্যাল মিডিয়াতে পড়েছি, কিছু ছবি দেখেছি, আর কিছু জিনিসের সাক্ষী হতে পেরেছি গিয়ে। তো সবটা মিলিয়ে মিশিয়ে বেশ কয়েকটা প্রজেক্ট যেটা আমার মনের খুব কাছের, সেটা তোমার সম্বন্ধে যখন একটু পড়াশোনা করছিলাম তখন দেখলাম। একটা হলো ওমেন উইথ ওয়াক।
দারুণ একটা প্রজেক্ট করেছিলে, সেটার কনসেপ্টটা কি ছিল, কিভাবে তুমি সেটা শুরু করলে, কিভাবে করলে সেটা একটু বলো। কিছু কিছু সময় জানো তো, কিছু কিছু কাজ তুমি কোনো ইন্টেনশন নিয়ে করো না, হুম হুম ওটা একটা এসে একটা জড়ো হয়। আমি চিরকালই যখনই আমি ঘুরতে যাই বা যখনই আমি কোনো গল্প করতে যাই, আমি অনেক সব ছবি তুলি। আমরা দেখি যে ছবি যারা তোলে তারা বলে আমার এই জনরার ছবি আমি তুলি। হ্যাঁ। আমি ল্যান্ডস্কেপ তুলি, আমি মানুষ তুলি, আমি আর্কিটেকচার তুলি। একটা ফটোগ্রাফারের না সব তোলা দরকার, বিকজ হি হ্যাজ টু বি ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য হোল ওয়ার্ল্ড। ইউ ক্যানট সে যে আমি এই জিনিসটাই তুলি মানে আমার এটা ভালো, হ্যাঁ, ভালো লাগতে পারে। কিন্তু আমি যেটা মনে করি আমি সব তুলি। তো অনেক সময় কি হয় যে অনেক কাজ, অনেক বছর ধরে কাজ করছো, তুমি এসেই দেখো যে কোনো সাবকনসিয়াসে তুমি একটা জিনিস কিন্তু তুলে গেছো। কারণ তোমাকে সেটা এক্সাইট করেছে। ওকে। তো আমি লাস্ট ৫ বছর ধরে ডিফারেন্ট জায়গায় যখন কাজ করেছি, অদ্ভুত, অদ্ভুত মহিলাদের গল্প আমি পেয়েছিলাম। হুম হুম আম আ অদ্ভুত, অদ্ভুত স্ট্রেংথ দেখেছিলাম। আর সেগুলো যখন আমি তুলতে থাকি, আমি কখনো ভাবিনি যে আমি কোনো শো করব। কিন্তু আমি রিয়ালাইজ করলাম যে এবার যখন ইন্টারন্যাশনাল উইমেনস ডে হলো, যে যে রিয়াল হিরোজ অফ ইন্ডিয়া, আমাদের ফাইন্যান্সিয়াল ইঞ্জিন যেটা চালাচ্ছে সেটা ইজ দ্য ইনভিজিবল ওম্যান। আমরা কিন্তু তাদের কখনো ভাবি না। আমরা ভাবি না যে আমরা যে কর্পোরেট ল্যাডারে কে বড় হয়েছে দেখি, আমরা মডার্ন সিটি লাইফের মহিলাদের দেখি। হুম। কিন্তু অ্যাকচুয়ালি যখন বলে না ভোটটা কিন্তু শহরে না গ্রামে, সেরকমই অনেক মহিলা অদ্ভুত, অদ্ভুত কাজ করছে। তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিন্তু সেগুলোর। আমি একজন ৭০ বছরের মহিলাকে মিট করি রাজস্থানে, যে রাজস্থানের 3rd ডেজার্টের ওপরে আ ১ম তোমার অলিভ গার্ডেন শুরু করে। সে কিন্তু অশিক্ষিত। একজন গুজ্জার মহিলা মাথায় এরকম ঢাকা এসে কি করে না একটা অলিভ প্লান্টেশন ক্রিয়েট করে রাজস্থানের ডেজার্টের মধ্যে। হুম হুম সেখান থেকে সে অয়েল, বেস্ট অলিভ অয়েল প্রায় ইন্ডিয়ার প্রডিউস করে। সে শিক্ষা নেই, দীক্ষা নেই, কিচ্ছু নেই। ট্র্যাক্টর আছে, ল্যান্ড আছে, সেখানে সে অলিভ অয়েল, তোমার দেখে মনে হবে একটা স্ট্রেট আউট অফ কাপ্রি অর আনা কাপ্রি ইটালি সিন একটা। আরেকজন মহিলাকে মিট করি যারা মানে যার যে ১০ বছর বয়সে ছাদ থেকে পড়ে গিয়ে তার হাতে গ্যাংগ্রিন হয়ে হাতটা কেটে যায়। হুম তো সে কিন্তু এখন ৬৫ বছর বয়সে দ্য মাস্টার ক্রাফটসম্যান অফ কাঁথা। একটা হাত নেই, সে একটা হাত দিয়ে সারা জীবন কাটিয়ে দিল কাঁথা বানাতে। সে কিন্তু বেস্ট কাঁথা বানায়। তো আজকের এরা তো these are not sexy stories. These are not sexy people. These are not people that তুমি খুঁজে বের করো। একদম। হ্যাঁ? তো এদের সেলিব্রেট করা দরকার। কারণ গ্রোথ ইঞ্জিনটা কিন্তু এদের জন্য, ইনভিজিবল লিডারদের জন্য। তো আমি যখন উইমেন এট ওয়ার্কটা করি, তখন আমি এরকমই প্রায় ১৪,০০০ কিলোমিটার ইন্ডিয়ায় ঘুরে ৫ বছর ধরে এইসব গল্পগুলো পাই। ওগুলো জমাতে থাকি কিন্তু কখনো ভাবিনি। হঠাৎ একদিন বসে ভাবলাম যে আমরা কেন এদের যে রিয়াল হিরো ইন্ডিয়ার, এদের কেন গল্প আমরা বলি না? হুম হুম কেন আমরা এদের আনি না? তার জন্য আমি উইমেন এট ওয়ার্কটা করি, যেখানে আই শোড প্রায় ৬০ খানা ছবি একদম। from different regions of India, different জিনিস করছে তারা, incredible human stories of courage, dedication and tremendous tenacity. যে কতখানি বেশি চ্যালেঞ্জিং তাদের জন্য, যে আজকে তুমি জানো যে মির্জাপুরের গ্রামের মধ্যে যারা ঘোমটা দিয়ে থাকে তারা কিন্তু এখন মাস্টার ক্রাফটসম্যান ইন মির্জাপুর মেকিং কার্পেটস। আর ইন্ডিয়ার যে নতুন লোকসভা হলো, পার্লামেন্ট হলো, সেটার যে পুরো কার্পেটটা বানানো হয়েছে, ওবিটি বানিয়েছে। দিজ আর অল দ্য উইমেন, illiterate women of Mirzapur who are now the master weavers who make the world's best carpets in the back of beyond of UP. কিন্তু এদের গল্প আমরা জানি না। না। আমি চেষ্টা করেছিলাম যে ওই গল্পগুলোই দেখাতে। আম কলকাতা, মানে আই এম রিয়েলি গ্রেটফুল টু কলকাতা যে এত লোক এসেছিল গ্যালারিতে। প্রচুর লোক আহ, এবং অসাধারণ একটা কি বলবো ওটাকে, ইভেন্ট বলবো, শো বলবো, বা মানে আমার কাছে তো মানে এত, যেটা কিছুক্ষণ আগে কোনটা বলছিল না, যে একটা ছবি তুমি যখন তোলো, তুমি তো তোমার কনসেপ্টে, তোমার চোখ দিয়ে, তোমার দর্শন দিয়ে, তোমার ভাবনা দিয়ে তুলছো। সেটা আমি একজন সাধারণ মানুষে আমি কি করে বুঝবো? যখন আমি ওই ছবিগুলো দেখেছিলাম গিয়ে, তখন মনে হচ্ছিল যে আমি বোধহয় তোমার 100% না বুঝতে পারলেও 80% বোধহয় আমার কাছে জিনিসটা পরিষ্কার। তুমি দেখবে যে তুমি কিন্তু তাদের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে। রাইট। যে তোমার স্ট্রাগল, আমরা ভাবি যে ইউ আর অ্যান আরবান ওম্যান, তোমার স্ট্রাগল কি? তুমি একটা ভালো জামা কাপড় পরো, ভালো রেস্টুরেন্টে, ভালো গাড়িতে ঘোরো, ভালো একটা জায়গায় শুট করো, এই করো, এই করো। কিন্তু
কেউ জানে না যে কতখানি স্ট্রাগল একটা মানুষের করতে হয়, এন্ড দ্যাট ইজ নট জেন্ডার স্পেসিফিক, কিন্তু একটা ছেলেরও আর মেয়েরও। ঠিক। কিন্তু আমার মনে হয়েছিল যে তার মধ্যে যদি প্রত্যেকটা মহিলা যারা গ্যালারিতে এসেছে তারা যদি নিজেদের মধ্যে দেখতে পায়, বা যারা সেই শক্তি নেই তাদের মধ্যে যে ভাবার যে আমি কি পারবো, সেটা দেখে যে একটা কাশ্মীরের ছোট পেহেলগামের উপরে গ্রামে একজন গুজ্জার মহিলা 500 খানা শেপার্ডকে নিয়ে কেমন করে মিল্ক ক্রিয়েট করে সে রানস দ্য বিগেস্ট চিজ ফ্যাক্টরি ইন ইন্ডিয়া, যে 20 খানা টাইপের চিজ বানায় একটা গ্রামের মধ্যে, সেটা সারা দুনিয়াতে এক্সপোর্ট হয়, কেমন করে সে পারে আর সেটা আমি পারি না। তো ইট ওয়াজ নট জাস্ট স্টোরিজ দ্যাট আই ওয়ান্টেড সবাই কলকাতা শহরের সবাইকে টু স্যালিউট দোজ উইমেন, বাট আই অলসো ওয়ান্টেড দোজ উইমেন টু ইন্সপায়ার নট জাস্ট উইমেন, ইভেন আস। একদম। আরো একটা খুব অসাধারণ তুমি শো করেছিলে, যেটা আমি দেখিনি কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি। সেটা হলো বৃন্দাবনের বিধবাদের নিয়ে দারুণ একটা প্রজেক্ট করেছিলে। সেটা কিভাবে কনসেপ্টটা করলে সেটা একটু বলো? আমার না আমি অনির মনে একজন ডিরেক্টর আছে জানেন তো? হ্যাঁ। অনির যখন মাই ব্রাদার নিখিল করে, হ্যাঁ, আমার মনে হয় সেটা 2000 সালে বা কিছু একটা। একটু পরে বোধহয়। তার একটু পরে, হ্যাঁ, অনেক বছর আগে। তখন সেই সিনেমাটার প্রিমিয়ার হয় আসামে, শিলংয়ে। হুম, হুম। আর সেই শিলংয়ে যখন প্রিমিয়ার হয় তখন আমাকে ইনভাইট করা হয়, আর সেখানে হোস্ট ছিল কর্নেল ভূপেন্দ্র সিং, জেনারেল ভূপেন্দ্র সিং, who was the Director General of the Assam Rifles, which is India's largest paramilitary force, and his wife Winnie Singh. উইনি আমার 20 বছরের সেখান তখন থেকে বন্ধু। আমি লাস্ট 4 বছর 5 বছর ধরে দেখি যে উইনি বৃন্দাবনে কিছু একটা করে। হুম, হুম। তো আমি একদিন উইনিকে ফোন করে জিজ্ঞেস করি যে তুই করছিসটা কি? শি ইজ ভেরি এল্ডারলি বাট ওয়ান্ডারফুল ওয়ান। ও ওখানে এতজন, আর জানো তো 80% অফ বৃন্দাবনের যে উইডোজ যারা আছে, বিধবা যারা, তারা সব কিন্তু বেঙ্গলের। মেজরিটি কিন্তু বেঙ্গলের। আচ্ছা। তো আমরা সবসময় ভাবি না যে তাদের জীবনটা কত খারাপ, তাদের বের করে দেওয়া হয়েছে, তারা এরকম ভাবে ব্রেক করছে। উইনি কি করেছে, ওর একটা ফাউন্ডেশনের আন্ডারে এই সব মহিলাদের নিয়ে নিয়েছে। ওকে। নিয়ে তাদের ডিগনিটি দিয়েছে, তাদের কাজ দিয়েছে, তাদের রোজগার দিয়েছে, আর তারা সবাই ওখানে থাকে, ওই আশ্রমে থাকে, থেকে বসে খায় দায় এই করে। তো আমি তখন বললাম যে উইনি, তার মানে তুই বলছিস যে এদের লাইফটা বেটার এখন? তখন বললো যে হ্যাঁ। আই সেড আই ওয়ান্ট টু ফাইন্ড দ্যাট স্টোরি। তো ওকে বলাতেও আমাকে অ্যালাউ করলো। আই বিকেম দ্য ফার্স্ট ম্যান টু বি অ্যালাউড টু স্টে উইথ দ্য উইডোজ ইন দেয়ার আশ্রম। তখন আমি আমার আমার ভাইয়ের মতন আমার টিমের রানা পান্ডে, রানাকে প্রথমে পাঠালাম। পাঠিয়ে আমি বললাম তুই কর, কারণ আমি চাই যে এই বাচ্চা ছেলেরা একটু হাই লেভেল অফ স্টোরি টেলিং শেখে। হুম, হুম। আমি থাকলে কি হয় যে এরা ভাবে যে এটা হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা। রানা সত্যি সেন্সেশনাল একজন ফটোগ্রাফার। তো রানা ওখানে থাকে, তারপর আমি যাই। উই ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু বি অ্যালাউড যে বিধবাদের সঙ্গে তাদের আশ্রমের ভেতরে থাকতে, হুম, হুম। সপ্তাহের পর সপ্তাহ। সেটা করে তারপরে আমরা যখন লাস্ট দিন বেরিয়ে আসবো তখন একজন বিধবা বলে যে আমার না খুব ইচ্ছে তাজমহলটা দেখার মরার আগে। হুম, হুম। আমি তখন সবাইকে নিয়ে তাজমহলে যাই, যেখানে ছবি তুলি। ছবি তোলার পরে যখন আমি ওদের নৌকো করে যখন আমি পেছনে নিয়ে যাচ্ছি, যে নৌকোতে আমি ছবিটা তুলবো, তাজমহলটা পেছনে আর ওদের, হুম, ওরা নামার পরে আমাকে 1 টাকার একটা কয়েন দেয়। তো আমি ভাবি যে এটা কি? she didn't want it for free. হুম। মানে ডিগনিটিটা তুমি দেখো, যে সে কিন্তু ভিক্ষে চায়নি আমার কাছে, যে আমি যদি নৌকোয় চড়ে থাকি, আমি যদি 1 টাকাও আমি পারি আমি দেবো, দেব। কিন্তু আমি তোমাকে। তো সেই গল্পটা যখন আমি বলি, সেটার নাম দিয়ে আমি লেস্ট মি ফরগেট আ সিস্টারহুড কল হোয়াইট, মানে একটা সিস্টারহুড ওদের মধ্যে। সেই শোটা যখন আমি করি তখন তো গভর্নর তখন CR-V আনন্দ বোস, হুম। উনি ইনঅগারেট করতে আসেন। আমি তখন ইন্ডিয়ার সবচেয়ে ওল্ডেস্ট বিধবাকে আমি কলকাতায় নিয়ে আসি। হুম, হুম। আমি চেয়েছিলাম যে তারা হিরো হোক, আমি না। আমি চাইনি যে আমাকে বলুক যে কন্তে এটা কি দারুণ প্রজেক্ট। আমি চেয়েছিলাম যে এদের যাতে সত্যি ভালো হয়। তো আমি 105 বছরের ওনাকে আমি নিয়ে এসেছিলাম কলকাতায়। সিভি আনন্দ বোস যখন ওনাকে মিট করতে, ওনার ওই রেপার্টরিটা দেখেন, আর যখন ওনাকে মিট করেন, হি স্টার্টেড ক্রাইং ইন হিজ স্পিচ। অ্যান্ড দেন হি অ্যানাউন্সড যে ওনার যতদিন উনি বেঁচে আছেন, ওনার সব খরচ কলকাতার রাজভবন পে করবে। আর একটা গোল্ড চেইন ওনাকে দেন। তো আজকের আমি সবসময় বিলিভ করি যে মাই ওয়ার্ক শুড বি আ মিডিয়াম অফ চেঞ্জ। আমি কারোর বাহবা চাই না। আমি চাই না যে আমাকে দেখে কেউ বলুক কি সুন্দর কাজ।
কিন্তু যদি আমি যেই গল্পগুলো বলছি তাদের যদি সে ডিফারেন্সটা হয়, সোসাইটি যদি উঠে এসে তাদের হেল্প করে বা তাদের ব্যাপারে জেনে অ্যাওয়ারনেস ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ হেল্প। তুমি যখন দেখাচ্ছ যে এটা এক্সিস্ট করে। আর আজকের মানে ওই গল্পটা ওয়াজ ওয়ান অফ দ্য ক্লোজেস্ট টু মাই হার্ট। মানে এত এত পাওয়ারফুল ছিল সেই জিনিসটা, মানে ওদের মধ্যে বন্ধুত্বটা, ওদের মধ্যে সেই রিলেশনশিপটা, মানে একটা রানা ছবি তুলেছিল বা আমি যে একটা দেওয়ালে প্রচুর ছবি হুম, বিধবাদের, সবাই মারা গেছে, আচ্ছা। তার সামনে একটা এমটি হুইল চেয়ার। মানে Okay. এত পাওয়ারফুল রেপার্টওয়ার ছিল ওটা, যে কলকাতা শহরে সবাই এসেছিল, মানে অ্যান্ড এভরিবডি সেলিব্রেটেড দ্য উইমেন, অ্যান্ড উইচ ইজ হোয়াট আমি চেয়েছিলাম। এখন যখন তুমি লুক ব্যাক করো 2017 যখন তুমি ফাইনালি ডিসাইড করলে যে না, জার্নালিজমের থেকে বেরিয়ে এসে গল্পটা আমি বলবো কিন্তু অন্যভাবে বলবো, তো শুরু করলে যখন, এখন বেশ কয়েক বছর হয়ে গেছে, এখন যখন লুক ব্যাক করো তখন কি মনে হয় ডিসিশনটা একদম পারফেক্ট ছিল না? অনেক টাফার, সত্যি কথা বলতে। কারণ আগে যখন তুমি অর্গানাইজেশনসে কাজ করো, তখন অর্গানাইজেশনে কি হয় যে তুমি তো একটা কাজ করছো একজনের জন্য বা একটা খবরের কাগজের জন্য, অ্যাক্সেস অনেক ইজি, হুম, তোমার চিন্তা করতে হয় না যে কে পয়সা দেবে আমাকে এখানে যাওয়ার জন্য, গল্পটা খোঁজার জন্য। দিস আর বেসিক থিংস অফ স্টোরি টেলিং, হুম, হুম, তাই না? এখন কি হয়, এখন যখন তুমি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করো এজ এন আর্টিস্ট, তখন তোমার প্রথমে দেখতে হয় যে আমি এখানে পৌঁছতে পারবো কিনা। তারপরে যখন তুমি একটা সাংবাদিক হিসেবে যে কাউকে ফোন করো, একটা অ্যাডমিনিস্ট্রেশনকে কাউকে ফোন করে, সে আহ, একবারে হ্যাঁ বলে। যখন তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে ফোন করো, তখন সে ভাবে যে এটা কে, তখন সে গুগল করে, তখন সে খবর নেয়, তখন সে ভাবে আচ্ছা ঠিক আছে, এই মানুষটার মান আছে, সম্মান আছে, তাকে অ্যালাউ করো। তারপরে তুমি সেই কাজটাকে এনে দেখাতে চাও, সে দেখানোর জন্য তোমাকে লোকের সামনে হাত পাততে হয়। যে আজকে তো দেখো মাইকেল অ্যাঞ্জেলো বা বটিচেলি বা এরা কেউই কোনো কাজ দেখাতে পারতো না যদি পেট্রন্স না থাকতো। যদি মেডিচিরা না থাকতো আর পেট্রন্স না থাকতো, তাহলে এদের কোনো কাজ দুনিয়া দেখতে পারতো না। একদম। তো আমাদেরও যেরকম এখনো মডার্ন ওয়ার্ল্ডে আমার অ্যাজ এন আর্টিস্ট, আমাদের তো পেট্রন্স লাগে, আমাদের লাগে যে কেউ একটা বিলিভ করে সেই কাজে, সেই কাজটা বিলিভ করে আমাকে বলে যে হ্যাঁ তোমার কত পয়সা লাগাবে এটা দেখানোর জন্য। তো আজকে অনেক বেশি টাফার জিনিসটা, কারণ তোমাকে প্রথম থেকে লাস্ট অব্দি ভাবতে হয়, প্রথমে গল্পটাকে পেতে হয়, সেই গল্পটাকে কাল্টিভেট করতে হয়, সেটাকে বাচ্চার মতন বড় করতে হয়, তারপরে অনেস্টলি সেটাকে তোমার মানে যতক্ষণ না তোমার বোনস ব্রেক করছে ততক্ষণে তুমি ওই গল্পটা বলতে হয়, তারপরে তুমি দুনিয়ার কাছে সেই গল্পটাকে নিয়ে আসো। মানে অনেক কিছু করার পরে কিন্তু সেই ইভিনিং এর শোটা আসে যখন সবাই এসে তোমার কাজটা দেখে। ঠিক। তো আর লট ডিফিকাল্ট, কিন্তু আমি কোনো কিছু ডিপেন্ড করি না এটা ব্যাপারে, কারণ ইট ইজ অলসো ভেরি এক্সাইটিং টু ডিসাইড যে সকালবেলা উঠে যে তুমি কি করবে, সেই ফ্রিডমটা, যে ইউ ডোন্ট ওয়ার্ক ফর এনিবডি অর আন্ডার অর্গানাইজেশন যেখানে তোমাকে এটা করতেই হবে। আমার যদি মনে হয় যে আমি এটা করবো না, এটা করতে চাই, সেই ফ্রিডমটা আমার আছে। তো প্রোজ অ্যান্ড কনস আছে, চ্যালেঞ্জেস আছে, বাট এক্সাইটমেন্ট আছে, বাট আই ডোন্ট রিপেন্ট এনিথিং, বিকজ আমি যা শিখেছি আজকে, আমি যা হয়েছি আজকে, যা গল্প বলতে পারি, সেটা তো সাংবাদিকতার জন্যেই। হুম, হুম। সেটা তো আমার এশিয়ানে যে দিনের জন্য আমার বসদের জন্য বা টাইমস অফ ইন্ডিয়ার আমার বসদের জন্য তারা হাতে করে শিখিয়েছে, তো সেটার জন্যই তো আজকে সেই গল্পগুলো বলতে পারি। তো কোনো রিপেন্টেন্স নেই। আমরা I will make this mistake over and over again. আমরা মানে এই ধরো আজকের এই যে আড্ডা, আড্ডা ধরো তোমার সঙ্গে তোমার কথা যারা শুনছে, তোমার গল্প যারা শুনছে, তাদের মধ্যে অনেকেই থাকবেন যারা হয়তো ফটোগ্রাফি খুব ভালোবাসেন, ফটোগ্রাফি তাদের প্যাশন, তারা ফটোগ্রাফি নিয়ে আগামী দিনে কিছু করতে চাইছেন। কিন্তু যেটা হয় অনেকেই যাদের প্যাশন থাকে, সবসময় দুটো দিক। একটা হলো আমার প্যাশন, একটা হলো আমার সেটা দিয়ে দৈনন্দিন জীবনে আমার যেটা চালাতে হবে সেটা নিয়ে চালাতে Very interesting question. পারবো Yeah. কিনা। সো আমি সবসময় চাই আমার এই শোয়ে যারাই আসছেন না কেন, তারা যেন কোনো না কোনোভাবে কিছু মানুষকে হলেও তারা যেন ইন্সপায়ার করতে পারেন। না তার মানে সেই সমস্ত মানুষরা যেন ইন্সপায়ার্ড হয়ে তাদের পথে এগোতে পারে। সো এই জায়গাটা নিয়ে তুমি কি বলবে যারা শুনছেন তাদের জন্য? এটা কিন্তু একটা ট্রিমেন্ডাসলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ এটা একটা ডাইকটমি আছে। সেটা হচ্ছে যে আজকে যখন আমরা কলকাতা শহরের মতন কিন্তু ফটোগ্রাফি ট্যালেন্ট কোনো শহরে নেই, এটা কিন্তু আমি তোমাকে মানে আই ক্যান ভাউচ ফর ইট। হুম, হুম। আজকে একটা কলকাতা শহরের 80% ছেলে কিন্তু বেরিয়ে কিন্তু তারা প্রথমে ক্যামেরা কেনে। এটা ইজ না ডিএনএ, ইটস না ব্লাড। মাউন্টেনিয়ারিং আর ট্রাভেল যেরকম আমাদের ব্লাডে বাঙালিদের মধ্যে, গল্প বলা, সিনেমা
সাহিত্য, পোয়েট্রি আর ফটোগ্রাফি এটা কিন্তু আমাদের ব্লাডে। কিন্তু যেটা আমি সবসময় মনে করি যে আজকে দেখো 90% এই ছেলেরা যারা আসছে বা মেয়েরা আসছে তারা তো একটা মিডল ক্লাস জায়গা থেকে আসছে হুম, বা লোয়ার মিডল ক্লাস জায়গা থেকে আসছে। এবার তাদের বাবা মাদের অত পয়সা নেই যে তারা একটা ক্যামেরা কিনে দেবে ঠিক। বা তারা তাকে একটা স্কুলে পাঠাবে যেখানে সে ফটোগ্রাফি শিখতে পারে। বা আজকে তো সে সকালবেলা উঠে ট্যাক্সি নিয়ে বনবন করে কলকাতা শহর চিনতে পারবে না যেরকম আমি পেরেছিলাম। হুম, আমিও তো যখন তাদের বয়সে ছিলাম পারিনি, রাইট? তো আজকের আমরা তখন কি করি? আমরা তখন অ্যাজ আ মেন্টর, অ্যাজ আ ফটোগ্রাফার, অ্যাজ আ সিনিয়র ফটোগ্রাফার আমরা জিজ্ঞেস করি কাজ দেখা। তো ছেলেটা কি কাজ দেখাবে? হুম, সে তো কলকাতা কুমারটুলি দেখাবে বা তার যদি একটু পয়সা হয়ে থাকে বেনারসের ঘাট দেখাবে। হুম, কোন গল্পটা তারা দেখাবে? একদম। তাদের তো কোনো পয়সা নেই। ঠিক। এবার তারা কি হয় তখন তারা ক্যামেরাটা কিনে তারা ওয়েডিং ফটোগ্রাফি দিতে হবে। রাইট। এবার ওয়েডিং ফটোগ্রাফিতে কি হয় তখন যখন তুমি অর্গানাইজেশনে কাজ করো না বা তুমি একটা যদি তুমি না করে থাকো তাহলে কি হয় তোমার সেই কাজটা কিন্তু একটা ওই কিন্তু ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু রেসপেক্ট দেয় না। ঠিক। কিন্তু তোমাকে সেটা করতে হবে। কিন্তু যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে এত ট্যালেন্ট এদের যে আমি চাই যে ওয়েডিং ফটোগ্রাফি বা ইভেন্ট ফটোগ্রাফি সব করো সেটা কিন্তু নিজের কিচেন চালানোর জন্য। হুম, আর সময় বের করে নিজের গল্প বলো, অন্যদের গল্প দেখে না। এক গল্প, এক ফেস্টিভ্যাল, এক জায়গায় যেও না। ওকে। সবাই যদি আজকের বেনারসের দেব দীপাবলি যাচ্ছে, হুম, তুমি খুঁজে বের করো না এমন একটা জায়গা ইন্ডিয়া শহরে যেখানে কেউ জানে না এরকম হয়। তার জন্য কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো তো? শিক্ষা, একাডেমিক নলেজ, খবরের কাগজ পড়তে হবে, দুনিয়ার ব্যাপারে জানতে হবে। তোমার যদি সত্যি হাঙ্গার থাকে as a filmmaker, as a photographer, as a storyteller, you must be able to know the world. তুমি দুনিয়ার ব্যাপারে না জানো তাহলে তোমার রোল অফ ইনফরমেশন হচ্ছে তুমি কি করো? তুমি একটা রিল দেখো। সেই রিল দেখো যে এই ফেস্টিভ্যাল আসছে। হুম, সেখানে ঝুম করে সবাই যায়। আরেকটা হচ্ছে ফটো ওয়াক। আমাকে মেবি সবাই হেট করবে এটা বলার জন্য। আচ্ছা ফটো ওয়াকটা কেন হয়? আমি তো বুঝতে পারি না। কারণ ফটো ওয়াকে 40টা লোক একটা জায়গায় যায় একটা সাবজেক্টকে তুলতে একই অ্যাঙ্গেলে। তো অ্যাজ আ ফটোগ্রাফার তুমি কি দেখাতে চাইছো? The first thing that a photographer or a storyteller does is look for a story, is to search the story, রাইট। is to be able to find something that nobody else does. তোমার মধ্যে সেই সম্মানটা থাকবে না যে আমি এমন একটা গল্প বলবো যেটা কেউ বলতে পারবে না। নাকি তুমি যাবে 40 জনের সঙ্গে একই জায়গায় একটা 4 ফিটের ঘাট, সেই ঘাটে একটা সাবজেক্টেই 50টা অ্যাঙ্গেলে 50টা লোক ছবি নিচ্ছে। আর সেই 50টা অ্যাঙ্গেলে 50টা জায়গায় তুমি ওই করছো। আরেকটা হচ্ছে এই যে তোমার কিউরেটেড ট্রিপসে যাওয়া হয়। হুম, হুম, 10 জন ফটোগ্রাফারকে আমি নিয়ে যাচ্ছি এই জায়গাতে ছবি তুলতে। আচ্ছা আমি এজ আ ফটোগ্রাফার আমাকে যদি গিয়ে কেউ একটা জায়গাতে নিয়ে গিয়ে বলে যে এই জায়গাটা এবার এই সাজিয়ে দিলাম, এবার এই যে তোমার ছবি। আচ্ছা ঘেন্না করে না? মনে হয় না যে আমি তো কোনো খাটলামই না? একদম। আমি তো গল্পই করলাম না। আমি তো এই ভিলেজে বসে একটা মানুষের সঙ্গে জিজ্ঞেস করলাম না যে সে কে, তার ancestry কি, সে কেন সেই মাসটা পড়ে বা সে কেন এই ট্র্যাডিশনটা করে চলে। তো আমি গিয়ে কি করলাম? আমি একটা বসলাম, একটা ক্যাফেতে গিয়ে এক্সপ্রেসো কফি অর্ডার করলাম। এখনো কিন্তু ফাটানো কফিটার মধ্যে যে মজাটা আছে সকালবেলার, এক্সপ্রেসো কফিতে মেশিনে কিন্তু সেটা নেই। তো আজকের ইয়াং ফটোগ্রাফার্স should find stories that nobody finds. Do your weddings, do your work, don't look down upon that because সেটা হচ্ছে তোমার লক্ষ্মী। একদম। সেই কাজটা করো। কাজটা করে কিন্তু নিজের জন্য সময় বেরিয়ে নিজের টাকা খরচ বাঁচিয়ে কিন্তু আজকে যখন আমি কথা বলি তখন সবাই জিজ্ঞেস করে কি ক্যামেরা ইউজ করো? হুম, হুম, কি এসে যায় আমি কি ক্যামেরা ইউজ করি? আজকে যদি ক্যামেরায় যদি ছবি তুলতো তাহলে তো ওয়ার্ল্ড রিচেস্ট ম্যান উড হ্যাভ বিন দ্য ওয়ার্ল্ডস বেস্ট ফটোগ্রাফার। তাই না? ক্যামেরা ছবি তোলে কোথায়? ছবি তো আমাদের মাথা থেকে পা অব্দি যতগুলো ইমোশন আমরা গেছি। আজকে যখন একটা লোক এমপ্যাথেটিক হয়, সে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে যেখানে তার বাবা তাকে মেরেছে সারা জীবন ধরে। সে অ্যাবিউজড হয়েছে। তাকে বলা হয়েছে তোমার কোনো ক্ষমতা নেই।
সেই মানুষটা দুনিয়াটাকে ডিফারেন্ট ভাবে দেখবে, অনেক সফটলি। তখন তার গল্প একটা সাবজেক্টেরই অন্যভাবে হবে। সো উই আর অল আ সাম অফ হু উই আর। সো প্লিজ ফলো ইউর ড্রিমস। আর কারোর কাছে জিজ্ঞেস করো না ছবি কেমন, ছবি তোমার। ইট ইজ ইয়োর চাইল্ড। ডোন্ট আস্ক এনিবডি এই ছবিটা কেমন হয়েছে, যেভাবে ছবিটা হয়েছে সেটাই ভালো হয়েছে। তোমার এই কথার রেস ধরে একটা কথা খুব এই মুহূর্তে জানতে ইচ্ছে করছে যে যারা আগামী দিনে ধরো যারা ইয়াং জেনারেশন, যারা ফটোগ্রাফি নিয়ে আগামী দিনে কিছু করতে চাইছে, তাদের জন্য আমি যদি দু এক কথা অ্যাডভাইস দিতে বলি তোমাকে, অ্যাজ আ সিনিয়র জার্নালিস্ট, অ্যাজ আ ফটোগ্রাফার, কি বলবে? ছবির কোনো মূল্য নেই যদি তার গল্প না থাকে। ছবি যদি কথা না বলে, সুন্দর ছবির কোনো দাম নেই। যে ছবির দাম আছে, যে ছবির আছে, সেই ছবি হচ্ছে কি বলছে তোমাকে। গল্প বলো, ছবি তুলো না। কারণ গল্প না, এত দুনিয়াতে এত গল্প আছে। আর একটা জিনিস বুঝতে হবে তোমাকে, সেটা হচ্ছে যে আমি লেবাননে যাচ্ছিলাম ওয়ারটা হুম, কভার করতে। আমি তো ইরানে ছিলাম জাস্ট এর আগে, আর ইউক্রেনও কভার করেছি। ইরানের যুদ্ধর আগে আমি ইরানে ছিলাম। তো আমি আমার কিছু বন্ধু-বান্ধব বললাম যে আমার টিমের লোকজনকে যে, "চল লেবানন যাই, ছবি তুলে আসি।" কেউ যেতে চাইল না। আচ্ছা, কেন? কারোর বিয়ে হয়েছে সদ্য, ও আচ্ছা, কেউ একমাত্র ছেলে। ওকে। সবাই ভাবলো যে আমার তো একটু বয়স হয়ে গেছে, ওই জন্য আমার কিছু এসে যায় না, আমি বাঁচলাম কি মরলাম। কিন্তু ব্যাপারটা কি জানো তো, যে দ্য ওয়ার্ল্ড এখন দুনিয়াতে সবচেয়ে বেশি গল্প। কারণ দুনিয়াতে এখন সবচেয়ে বেশি কনফ্লিক্ট। যতগুলো যুদ্ধ বা কনফ্লিক্ট, অ্যাক্টিভ কনফ্লিক্ট দুনিয়াতে এখন আছে, ইজ দ্য হাইয়েস্ট সিন্স ওয়ার্ল্ড ওয়ার 2। তো আজকের গল্পের তো কোনো শেষ নেই। সেই গল্পটা কেন বলছে না কেউ? কারণ কেন জানো তো? কারণ লং ফরম্যাট ওয়ার্ক, যেখানে খাটতে হয়, যেখানে আজকে জানো তো খুব ইন্টারেস্টিং একটা গল্প বলি। আমার একটা একটা মেয়ে আমার সঙ্গে আবার কাশ্মীর গেছিলাম। তো কাশ্মীরে হুম, কাজ করি। হুম। তো সেখানে আমি উম বাই দ্য ওয়ে, তোমার কাশ্মীরের কাজগুলো অসাধারণ। আমি শুধু দেখেই যাই আর স্পেল বাউন্ড হয়ে যাই তোমার দেখে। না, কাশ্মীর খুব ইন্টারেস্টিং জানো তো। কাশ্মীরে চেরি চেরি সিজন ছিল। আমি একজনের ফার্মে গেছিলাম। একজন আমাকে ওখানে সবাই চেনে। আমি কিছু সময় না বলেও যাই। সবাই খবর পেয়ে যায়। সবাই ফোন করে, "দাদা, দাদা, দাদা আয়ে হ্যাঁ, দাদা আয়ে হ্যাঁ।" তো আমি চেরি ফার্মে একটা জায়গায় ছবি তুলতে যাবো। তো একজন বুড়ো মতন ভদ্রলোক আমাকে হোস্ট করে। তো আমি যখন ওর ফার্মে ঢুকি, তখন দেখি প্রচুর চেরি হয়ে আছে, আর সে গাছ ভেঙে পড়ে যাচ্ছে এত চেরি। সেখানে একটা সুন্দর একটা কালীন রাখা, কার্পেট রাখা, সেখানে কেওয়া ওসব রাখা আছে। সে ভদ্রলোক এসছেন। তো আমি হাত জোড় করে বললাম যে, "দাদা, ইয়ে আপকা বাগিচা হ্যায়?" তখন সে আমাকে বলল, "নেই দাদা, ইয়ে পেহলে তো আল্লাহ কা হ্যায়, উসকে বাদ মেরা হ্যায়।" তো আমি তো ছবি তুলতে গেছি। এবার সে বসলো চা দিতে। আমি না তখন সবকিছু ছেড়ে আমি শুধু উনার গল্পটা শুনছিলাম যে কাশ্মীরের সিচুয়েশন কি, বা সে তো ৫০ বছর ধরে দেখেছে কাশ্মীরটা। কি জিনিস, কি জিনিস, এই জিনিসগুলোই। তখন আমার সঙ্গে একজন টিমে একজন মেয়ে গেছিল। সে দেখলো যে একটা ছেলে ওখানে ওই পারছে, সে উঠে গিয়ে ওর ছবি-টবি তুললো, এসব করলো। আমি না মুগ্ধ হয়ে ভদ্রলোকের কথা শুনলাম। ১ ঘন্টা যখন শেষ হয়ে গেছে, তখন আমি উঠে যখন যাচ্ছি, তখন আমাকে জিজ্ঞেস করলো, "আপ চেরি নেই খাইয়েগা?" তখন আমি বললাম, আমি ইচ্ছে ছিল কিন্তু আমি জিজ্ঞেস করতে পারিনি। তখন বলল, "হ্যাঁ।" তো উনি চেরি পেড়ে দিচ্ছেন, এত সুইট সুগার চেরি। তখন আমি হাত জোড় করে বললাম যে, "থ্যাংক ইউ, আপনি আমাকে এত সময় দিলেন। আমি এত কিছু জানতে পারলাম।" তখন সে আমাকে জড়িয়ে ধরে বলল, "মেরা দিল और मेरा घर आपके लिए हमेशा खुला रहेगा।" তখন সেই মেয়েটা পাশ থেকে বলল, "दादा मैं आऊँगा, मैं लोगों को ले आऊँगा।" তখন সে ঘুরে শুধু মেয়েটার দিকে হাত জোড় করে বলল, "बेटी ये जगह आपके लिए नहीं है। यहाँ पे आप मत आओ तो वही अच्छा है।" কারণ সে যখন গল্পটা বলছিল, সে কিন্তু গল্প বলছিল না, ফিকশন বলছিল। সে একটা ৫০ বছরের স্ট্রাগল, তার ফ্যামিলি, তার ল্যান্ডের, তার সিভিলাইজেশন এর, তার গল্প বলছিল। সেই গল্পের জন্য কিন্তু ওর কাছে সময় ছিল না। ওর চেরির ছবি তুলতে এসেছিল, সেটার জন্যই গল্প ছিল। তো বলল যে, "আমি তো এবার দিয়েছি, তুমি আর আমার কাছে এসো না।" কারণ they are sick and tired of people exploiting them. কিন্তু আমার জন্যে কিন্তু তুমি যদি একটা জায়গার না জানো, তুমি যদি একটা জায়গার simmering fault lines না জানো, তুমি যদি শুনতে না পারো,
একটা কথা আছে জানো তো, যে ইউ মাস্ট হিয়ার আ পিকচার বিফোর ইউ ক্যান সি ইট। যেটা একটা ছবি কিন্তু শুনতে হয় তোলার আগে। তো এই হচ্ছে ওই যে তোমার আজকে তোমাকে যে গল্পগুলো তোমাকে বলতে হবে, হ্যাজ টু বি পাওয়ারফুল, হ্যাজ টু বি রিয়েল, হ্যাজ টু বি ট্রু। আর সেই গল্প বলার জন্য কিন্তু খাটতে হবে আর সময় নিতে হবে। একদম মানে শর্টকাট কিছুতে নয়। শর্টকাটে ভালো ইনস্টাগ্রামের ছবি না। আচ্ছা, এত ছবি তুলেছো বিভিন্ন জায়গায়, বিভিন্ন মুহূর্ত। সেটা মানুষ হতে পারে, সেটা যেকোনো দৃশ্য হতে পারে। এমন কোনো ছবি কখনো ক্যাপচার করেছো যেটা তোমাকে এখনো হন্ট করে? আহ, একটা অদ্ভুত কথা বলি, হ্যাঁ। আমার আমি খুব কম ছবি তুলেছি আমার নিজের মায়ের। আচ্ছা। কারণ আমার বাবা যা তুলেছে মায়ের, তার সামনে আমি কোনোদিন তুলতে পারবো না। হুম, হুম। আর মা যখন ছবিটা তুলতাম তখন মা বলতেন যে এই ছবিগুলো ইস, বাবার মতন তুলতে পারিস না। সো দ্য আলটিমেট লাভ ওয়াজ দ্যাট, হ্যাঁ ছেলে যাই তুলুক কিছু এসে যায় না। হুম, হুম। আহ, আমাকে সেই ছবিগুলো হর্ন করে, কারণ আমি বাবার মতন মার ছবি তুলতে পারিনি। আহ, অনেক জায়গায় অনেক ছবি তুলেছি, আহ, কিন্তু সবচেয়ে কষ্ট লাগে যখন মনে হয় যে সেই ছবিগুলো দিয়ে আমার নাম হচ্ছে, তাদের নাম হচ্ছে না। আমি একবার কাশ্মীরে একটা ছবি তুলছিলাম একটা জায়গায়, স্টিলটের ওপরে ব্রিজ ছিল, জল যাচ্ছিল। তো উল্টো দিক দিয়ে না একজন মহিলা আসছিল রো করে, তার এখানে কোমরে একটা বিশাল বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, আচ্ছা। গরিব মহিলা। হুম, হুম। আমি দাঁড়িয়ে না ওনার ছবি তুলতে গেছি, তখন উনি বসে থাকলেন, আমাকে ছবি তুলতে দিলেন, আমি অনেকক্ষণ ধরে ছবি তুললাম। তারপরে আমি থ্যাংক ইউ বলে এখন চলে যাচ্ছি, তখন ওই মহিলা আমাকে বললো हम बहुत गरीब है, বলে চলে গেল। ও কিন্তু আমার কাছে কিছু চাইলো না, ও কিন্তু সে আধ ঘন্টা ধরে আমাকে ছবি তুলতে দিল। আমি না ফিরে এসে ঘুমোতে পারিনি। 4 মাস পরে ঈদ ছিল, আমি ভুলে গেছি যে ওরা তো মুসলিম, শাড়ি পরে না। আমি না এখান থেকে বলরামের প্রচুর মিষ্টি, এই মিষ্টি, শাড়ি এসব নিয়ে, আমি কিন্তু জানি না ওই মহিলা কে, হুম, হুম। কোথায় থাকে, ডাল লেকের মাঝখানে দেখা হয়েছিল। আমি অত জিনিস নিয়ে, কারণ ও আমাকে ঘুমোতে দেয়নি, যে আমি ছবিটা তুললাম, সে আমাকে শুধু ওই কথাটা বললাম, "হাম বহুত গরিব হ্যায়।" তো আমি ওই সব জিনিস নিয়ে শিকারা করে ওই স্পটটাতে 7 দিন ধরে দাঁড়িয়েছি ওই মহিলাকে খুঁজতে। 8th ডেতে যখন আমি গিভ আপ করছি, তখন আমি যখন বললাম আমার বন্ধুকে যে, "ঘুরিয়ে নাও।" আর 8 দিন ধরে বসে আছি একই জায়গায়। হঠাৎ দেখি দূর থেকে মহিলা আসছে। তো আমি যখন বলছি, "দিদি, দিদি, দিদি" বলেছি, সে না একটু অবাক হয়ে গেছে, কারণ একটা কনজারভেটিভ সোসাইটি, হুম, একটা লোক হুম, ডাকছে হুম, ওনাকে। হুম, তো আমি ওকে বললাম, "आप मुझे मिले थे याद है?" "हाँ, हाँ, हाँ।" बोला, "आपके लिए मैं कुछ सामान लाया।" এবার ও তো নিতে পারছে না সোসাইটি কি ভাববে, একটা লোকে নিয়েছে। হুম, ওকে বললাম, "आप मेरे घर आइए।" সেখানে গিয়ে তার হাসব্যান্ডের সঙ্গে আলাপ, তার ছোট বাচ্চা এত সুন্দর দেখতে, তার সঙ্গে আলাপ। তাদের সবকিছু দিয়ে টিয়ে সে পুরো গ্রাম চলে এলো। এসে টেসে মানে ওই স্যাটিসফ্যাকশনটা, যে ওই একটা ছবির জন্য মানে ওই যে কানে আমি ঘুমোতে পারিনি ৩ মাস, আমি কিন্তু ফিরে গেছিলাম। তারপরে আমি যতবারই কাশ্মীর গেছি ওনার সঙ্গে দেখা হয়েছে। উনি নিজের শিকারে ছিলেন, আমার শিকারে এসে এখন বসে আড্ডা মারে, "ভাইয়া কেসে হো?" আড্ডা মারে, সবকিছু করে। যখন আ যখন 347 মানে 387 যখন মানে ওই হলো অ্যাবজুকেশন হলো, হুম, হুম, ওরা ৬ মাস ৭ মাস ওদের কোনো কানেকশন ছিল না। হুম। যেদিন ওদের কানেকশন আসে, ১২ জন কাশ্মীরি আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি কেমন আছি? ওদের লাইট নেই, ওই নেই, কানেকশন নেই, কিছু নেই। তারা আমাকে ফোন করে জিজ্ঞেস করে আমি কেমন আছি? এইসব মানুষের ছবির গল্প যদি না বলো, তাহলে আর কার গল্প বলবো? কার গল্প বলবে? আচ্ছা, এবারে আমরা ছোট্ট করে একটু র‍্যাপিড ফায়ার করে নিই। কারণ অনেক কথা তোমার কাছ থেকে ভাবছিলাম গল্প শুনবো। কিন্তু সময়টা প্রায় শেষের দিকে। আহ এতগুলো দেশ ঘুরেছো কাজের সূত্রে এবং এমনি ব্যক্তিগত সূত্রেও ঘুরেছো। এখনো পর্যন্ত যতগুলো দেশে ঘুরেছো, যতগুলো কান্ট্রিতে ঘুরেছো, তোমার কাছে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ কোন কান্ট্রি মনে হয়েছে? কান্ট্রি না, জায়গা। কান্ট্রি। আ আমার জন্য সবচেয়ে অ্যাট্রাক্টিভ একটা জায়গা। কোন কান্ট্রির প্রতি আমার মোহ নেই। কারণ ওকে, এভরি প্লেস ইস হোম। আমরা তো ওকে। আরবান নোম্যাড। আমাদের প্রত্যেকটা জায়গা বাড়ি। হুম, কিন্তু the greatest place in the world that I've ever been to is home. হোম। Every journey, greatest journey that you've ever taken
is the one that brings you home. Kolkata Ekdalia Road. That's my favorite place. এটা সবারই একই উত্তর হবে। বাট যেহেতু তুমি এতগুলো দেশ Iran, ঘুরেছো, ইরান, why? unprecedented. মানে the most misunderstood country. প্রপাগ্যান্ডা যে কত বড় একটা মিসাইল সেটা তুমি যদি ইরানে যাও বুঝতে পারবে। Why? তুমি ছোট্ট করে একটু বলো। মানে why? ইরানে যাওয়ার আগে আমি 600 খানা পয়েন্ট বানিয়েছিলাম আমাকে ইন্টারনেট থেকে বের করে, যে যেটা করবে না। কোনো মেয়ের দিকে তাকাবে না, জেলে যাবে। হুম। কোনো কাউকে যদি বাচ্চার ছবি তোলো, জেলে যাবে। $1000 বেশি যদি তুমি নিয়ে যাও, জেলে যাবে। যখন তুমি ল্যান্ড করলে তখন তুমি বুঝলে যে 600টা যেটা দেওয়া আছে সবকটা ভুল। ইট ইজ মেন্ট টু কিপ ইউ অ্যাওয়ে ফ্রম ইরান। আমি যখন গেলাম ওখানে আমার ইমিগ্রেশনে 3.5 সেকেন্ড লেগেছে, 3.5 seconds। আমিও তো অবাক। ওরা স্ট্যাম্প করে না, বিকজ স্ট্যাম্প করলে আগে তো তুমি ইরানের স্ট্যাম্প থাকলে আমেরিকা তোমাকে ভিসা দেবে না, এই ভিসা দেবে না, ও ভিসা দেবে না, ওরা জন্য স্ট্যাম্প করে না। যেখানে গেছি হিন্দ হিন্দ বলে শোলের গান দিয়ে নাচছে, কি সালমান খানের গানে নাচছে, না শাহরুখ খানের গানে নাচছে, না জড়িয়ে ধরছে। একটা রেস্টুরেন্টে গেলাম, সেখানে দেখি যে তোমার টেবিলের উপরে যে ম্যাটটা সেটা শোলের গব্বর সিং। They love India. And the propaganda of that place is unthinkable. কারণ ওরা তো ফার্সিতে কথা বলে, ইন্টারনেট ফার্সিতে। দুনিয়া কি ইন্টারনেটে দেখে? ইংলিশে। তুমি যখন যাবে তখন তোমাকে এমন সব জিনিস তোমাকে বলবে, তুমি বলবে ভাই না রয় ভালো। কিন্তু ওরকম সেন্সেশনাল সিভিলাইজেশন, যেরকম মানুষ সেরকম আর্কিটেকচার, সেরকম খাবার, সেরকম বিউটি, সেরকম হিস্ট্রি, আনপ্রেসিডেন্টেড। মানে আমার মনে হয় না যে ওর থেকে বেশি এক্সাইটিং এজ এ স্টোরি টেলার আমি কোনো জায়গায় দেখেছি। One story you wish the world paid more attention to. Conflict. The human side of conflict. Okay. When collateral damages happen, আজকে যদি ফর এক্সাম্পল ইরানের এক্সাম্পল নাও তুমি, তা একটা কথা আছে না, দ্য ইন্টেনশন অফ অল ওয়ার ইজ পিস। তো আজকে তুমি বলছো যে আমি একটা রেজিম চেঞ্জ করতে চাই, ধরো অ্যাজ এ স্টোরি, আমি ইরানের এক্সাম্পল দিচ্ছি কারণ ইরানে হচ্ছে বলে। আমি রেজিম চেঞ্জ করতে পারি, সেটা খুব বাজে রেজিম, তার জন্য আমি বম করছি র্যান্ডমলি। এবার যেই মানুষটা যে বাড়িটা বসে আছে সেও রেজিম চেঞ্জ চেয়েছিল, কিন্তু সে মারা গেল। তো আজকের অ্যাজ এ স্টোরি টেলার I think we are needed right now to be on the ground where conflict is happening, because the greatest curse on this world today is war. And we need to tell stories of people who have nothing to do. Simple. They want to lead a simple life, send their children to school, want their wives and daughters to live with dignity. তারা কিন্তু collateral damage হয়। তাদের গল্প আমরা বলি না। আমি কিন্তু বলবো। আমি চেষ্টা করছি রাস্তা বের করতে, আবার ফিরে যেতে, কিন্তু এখন তো ফ্লাইট যাচ্ছে না, কিছুই যাচ্ছে না, দেখি কি হয়। এবারে যেটা তোমার কাছে প্রশ্ন, এটা ভেরি ডিফিকাল্ট আমি জানি, তবুও আমি জিজ্ঞেস করছি। ওয়ান ফটোগ্রাফ দ্যাট ডিফাইন্স ইওর জার্নি। ডিফিকাল্ট বলা, বাট আমার একটা খুব ফেভারিট, ওই প্রজেক্ট বিসমিল্লাহ কাশ্মীরের একটা খুব ফেভারিট ছবি আছে। সেই ছবিতে মাইনাস আমার হোয়াটসঅ্যাপের ডিপি, সেটা যে একটা ভিলেজ আছে যেখানে -5 ডিগ্রি ছিল, পুরো বরফে ঢাকা। আমি ওখানে খুব যাই ছবি তুলতে, সবাই চেনে আমাকে ওখানে। আমি যখন আমি একবার যখন গেছিলাম গ্রামে, তখন সব বাচ্চারা স্কুল ছেড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। সেই ছবিটা আমার বন্ধু একটা তোলে যে আমার সঙ্গে ছিল। সেই ছবিটা আমার খুব ফেভারিট, কারণ সেই ছবিটাতে মনে হচ্ছে মানে আমি হাতটা এরকম তুলেছিলাম, আর 20খানা বাচ্চা অল ডিফারেন্ট কালার্সের উপরে, আর পুরো সাদা বরফে। দেখে মনে হচ্ছিল যে আমার নিজের অর্কেস্ট্রা, আর এরা হচ্ছে আমার এলস, আর সবাই হচ্ছে। ওটা আমার সবচেয়ে ফেভারিট ছবি। ওটা আমার ডিপি অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ। আমি দেখেছি ওটা, এবং এতক্ষণে যারা দেখছেন তারাও দেখে নিয়েছেন। ওকে, নেক্সট ওয়ান ইজ এ কোয়ালিটি এভরি জার্নালিস্ট মাস্ট হ্যাভ। কারেজ অ্যান্ড অ্যান ইনসেশিয়েবল হাঙ্গার। তোমার যদি বডি টায়ার্ড হয়ে যায় না, তোমার যদি মন টায়ার্ড হয়ে যায়, তোমার যদি ঘুম লাগে, তোমার যদি খিদে পায়, তুমি সাংবাদিক হতে পারবে না, তা তুমি স্টোরি টেলার হতে পারবে না। তোমার যদি 24 ঘন্টা কাজ করে পরের দিন যদি চোখটা না খোলে, তোমার মনে হয় যে আরেকটু ঘুমিয়ে নি, দেন ইউ আর। it has to be an insatiable hunger.
It is like a poison, a good kind of poison that needs to, you are never ever happy because your duty and service is to tell a story. And stories are not waiting for your comfort. যে আমি যখন টায়ার্ড না, আমি যখন রেডি, আমি যখন সকালবেলা উঠবো তখন গল্পটা হবে, তখন আমি গিয়ে ছবিটা তুলবো বা সেই গল্পটা বলবো। গল্পটা রাত্রিরে হবে, সকালে হবে, দুপুরে হবে, সন্ধ্যেবেলা হবে। A journalist, his greatest asset is his insatiable hunger that doesn't let him sleep. একদম। এটা বোধহয় সব প্রফেশনের জন্যই দরকার। I think দেখো so. কিছু প্রফেশনে তো বেশি হয়, কারণ যখন তুমি বাড়ি ফিরছো, খেতে বসছো, তখন তোমার মর্ডারটা হলো, রাইট? আমাদের প্রফেশনে বা আমাদের কাজে তো কোনো টাইমিং এর ব্যাপার নেই, কখন কি হচ্ছে, মানে বোমটা কখন পড়বে বা মার্ডারটা কখন হবে বা ইলেকশন কখন চেঞ্জ হবে বা কিছু। সো আমাদের তো অনেক বেশি আনসার্টেন, মানে একটা কর্পোরেট লাইফে তাও সার্টেনটি আছে যে ঠিক আছে, কিন্তু আমাদের তো কোনো সার্টেনটি নেই। কিন্তু ইনসেশিয়েবল হাঙ্গার যদি তোমার না থাকে, মানে তোমাকে ঘুমোতে দেবে না, আমাকে ঘুমোতে দেয় না এখনো। মানে আমি এত বছর পরেও, আমি যখন সাংবাদিকের চেষ্টা করি, আমি এখন পর্যন্ত কিন্তু 2018 পরে আমি একটা পুরো খবরের কাগজ পড়িনি, কারণ আমি পড়লে আমি জানি আমি ফিরে যাবো, এতখানি এডিকশন। তাহলে আপডেট থাকো কি করে? বিকজ আই ফিগার আউট দ্য ওয়ার্ল্ড। মানে আমি যে বসে খবরের কাগজটা ধরি, সেটা আমি যে খবরের কাগজগুলো কাজ করেছি, আমি সেই খবরের কাগজ ধরতে পারি না বেশিক্ষণ, কারণ এত বেশি নেশা, এত বেশি ভালোবাসা, ইটস লাইক আ ফিতর। বা তুমি ছুলেই মনে হবে যে ইটস আ লাভ স্টোরি দ্যাট হ্যাজন্ট এন্ডেড, and it's like meeting your ex lover who you never got over. And সেই কাজ, মানে আমি প্রত্যেক বছরের পর বছর, ই পেপারটা আসে সকাল 5টার সময় অনলাইনে, হুম। 7:30টার সময় কাগজটা আসে। আমি কোনোদিন 5:30টায় ঘুমোতে যাইনি, আমি বসে থাকতাম ই পেপারটা দেখার জন্য, খবরের কাগজটা, মানে ই পেপারে খবরের কাগজটা পড়ে নিতাম, তারপরে ঘুমোতে যেতাম। আমি কিন্তু ঘুমোতে গিয়েও কিন্তু আমি 6:30টায় উঠতাম। আমি এখনো কিন্তু সকাল 6:30টায় উঠি। ১ ঘন্টা ঘুম? হ্যাঁ, আমি এখনো 6:30টায় উঠি। 6:30 থেকে 7টায় উঠি আমি। যখনই ঘুমিয়ে যাই, প্রচন্ড বোরিং লাগে। আচ্ছা, তোমার কাছে ফ্রিডম মানে কি? To breathe, to be able to live your life in the way you want, to do what you want, and to be a slave to nobody or no feeling or nothing. Just নিজের মতো। You're answerable to nobody. You're only answerable to your mother, to your God, and to your heart. Nobody else. আচ্ছা, এতগুলো জায়গায় তুমি ফটোগ্রাফি করেছো, ফটো তুলেছো। কোথাও প্ল্যান করে গিয়ে করেছো? কোথাও ইনস্ট্যান্ট এসে গেছে সেখানে করেছো। কিন্তু এরকম কোনো জায়গা মনে হয়েছে যে এভরি ফটোগ্রাফার যারা আছে, যাদের ফটোগ্রাফি নিয়ে প্যাশন রয়েছে, তাদের ভিজিট করা দরকার, এমন কোনো জায়গায় কাজ করতে গিয়ে মনে হয়েছে কোনো একটা জায়গায়? Kashmir, Iran, Ukraine, আফ্রিকা। মানে আফ্রিকাতে ওয়াইল্ড লাইফ না, আমার মনে হয় যে এখনো যে দুনিয়াতে কোনো জায়গায় দ্য সোল এক্সিস্টস, ইটস আফ্রিকা। আমি সবসময় বলি যে কোনোদিন যদি পুরোপুরি গায়েব হয়ে যায় দুনিয়ার থেকে, ওকে। যখন আর ইচ্ছে করে না কোনো মানুষের সঙ্গে মিট করতে, বা কখনো ইচ্ছে করবে না যে আর কারোর সঙ্গে কোনোদিন কোনো সম্পর্ক রাখতে দুনিয়ার সঙ্গে, একদম আলাদা হয়ে যাবে। যদি খুঁজে পাও আমাকে, তাহলে ওই আফ্রিকাতেই পাও। এরকম ইচ্ছে হয় তোমার মাঝে মধ্যে? ডেফিনেটলি। হ্যাঁ। একদিন উঠে জাস্ট গায়েব হয়ে যাবে। Because after some time the noise is too much. The world is getting louder, like you said. The world is becoming more intolerant, more judgmental. সবার opinion আছে। You just want to live a peaceful life, doing the things you want, in the way you want it. You don't want anybody's opinion, you don't want to impress anybody, you don't want to earn any money, you don't want to be famous, you don't want to be a celebrity, nothing. You just want to be able to be a simple documenter of the world, to leave back a story that nobody saw coming. ইন ফিউচার বা আগামী দিনে তুমি কি, কি প্রজেক্টের স্বপ্ন দেখছো এবং কি, কি প্রজেক্ট আগামী দিনে করতে চলেছো? তার ছোট্ট একটা জিস্ট। মানে একটা খুব পাওয়ারফুল প্রজেক্ট করে এলাম, সেটা 8খানা প্রজেক্ট লঞ্চ করবো নেক্সট এই বছরে। আচ্ছা। বলতে পারবো না সবকটা, বিকজ বাট খুব পাওয়ারফুল প্রজেক্টস। মানে এই জাস্ট যেটা করে এলাম নিজের মতন করে খুঁজে বের করে, -15-এ মাটিতে শুয়ে, খাবার না খেয়ে, নোংরা কম্বল গায়ে দিয়ে 10 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে,
খুবই পাওয়ারফুল স্টোরি। মানে আমার মনে হয় যে আমি এই বছরে অ্যাটলিস্ট ৩ টে শো বা ৪ টে শো আমি লঞ্চ করব। যেটার উপরে আমি কাজ করছি এখন। আমি আবার চলে যাবো এখন ১ মাসের জন্যে। Um, there will be powerful stories, not just about and genre খুব different. But there will be conflict, there will be people, there will be stories, there will be incredible landscapes, but very powerful stories. And that is এবছর তো ইচ্ছে আছে প্রচুর ভালো কাজ দেখার দুনিয়াকে। একদম আমরা অপেক্ষা করছি সকলেই তোমার সেই সমস্ত কাজ দেখার জন্য। থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মাঝখানে কিছুদিনের জন্য তুমি কলকাতায় এবং সাডেনলি তোমার সঙ্গে আড্ডা হয়ে গেল। এবং আড্ডা দিতে, দিতে অনেক দারুণ, দারুণ কিছু গল্প আমরা শুনলাম এবং দেখলাম। যখন আমরা মানে আমি যখন তুমি বলছিলে আমি তখন পুরোটা ভিজুয়ালাইজ করছিলাম। যে ঠিক এখানে যাচ্ছি, এটা হচ্ছে, ওটা হচ্ছে। মানে স্টোরি টেলার এটাই। মানে যেটা তুমি ভাবছো সেটা বলছো এবং সেটার মধ্যে দিয়ে আমি সেই জায়গায় পৌঁছে যাচ্ছি। থ্যাংক ইউ। অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট, গুড লাক, সমস্ত রকমের শুভেচ্ছা আমার এবং আমার টিমের পক্ষ থেকে তোমার জন্য। থ্যাংক ইউ। লাস্ট যেটা জানতে চাইবো, আজকের এই আড্ডা অনেকটা ফর্মালি আড্ডা হলো। কারণ যখন এমনি গল্প হয়, কথা হয় বা তোমার এক্সিবিশনে যখন যাই তখন সাডেনলি দেখা হয়, চলে আসা হয়। এতদিন বাদে দেখা আড্ডা এবং আমার এই স্টুডিওতে এসে তোমার ভালো লাগা, তোমার অনুভূতি, তোমার কেমন লাগলো সেটা বলো। আম একদম সত্যি কথা বলছি। হ্যাঁ, মানে এটা বলছি না কারণ আমি এখানে বসে আছি বলে। আম এটা আমার লাইফের ১ম পডকাস্ট। ওকে, আ দ্যাটস একটা মাই প্লেজার। না একটা কথা আছে যে ডক্টরস আর ব্যাড পেশেন্টস। মানে যারা ডাক্তার হয় তারা নিজেরা খুব বাজে পেশেন্ট হয়। তো আমাদের কাজ তো আর আমি মোর কমফোর্টেবল বিইং বিহাইন্ড দ্য ক্যামেরা। অ্যাজ এ সাংবাদিক আই এম বেটার উইথ আস্কিং দ্য কোয়েশ্চেনস। Um, তুমি যখন আমাকে বলেছিলে and stuff like that, not only did I feel honored, but I also felt very worried যে পারবো কি পারবো না বলতে। বাট তুমি এত না সত্যি এত বলে না হান্টার বিকামস দ্য হান্টেড, এত ইজিলি তুমি আমাকে জিজ্ঞেস করলে আর এত ইনসাইসিভ কোয়েশ্চেন্স and the questions were so to the point and it's almost like তুমি খুব মানে you're a great interviewer. You are truly fantastic. And the studio, everything, the team was they're wonderful. I mean, I love the energy that your team has, the way your team asked me the question in the break about that. So they hear, and which is very important. The studio is beautiful, but I hope বেশি বোর করিনি। একদমই না। গল্প অনেক শোনা বাকি রয়ে গেল। গল্প শুনবো তোমার থেকে এরপরে আরো। আর আরো দারুণ, দারুণ প্রজেক্ট আসছে যখন গল্প তো আরো জমছে। সো গল্প তো শুনবো, দেখাও হবে, আড্ডাও হবে আবার। Thank you very much. so Thank much you, for sir. coming. Thank you. অ্যান্ড থ্যাংক ইউ আপনাদেরও এতক্ষণ আড্ডায় আমাদের সঙ্গে থাকার জন্য। কোন্তিয়ার সঙ্গে তো অনেক গল্প হলো। কোন্তিয়াকে আমি চিনি বেশ কিছুদিন হয়ে গেছে। কিন্তু আপনারা তো চেনেন অনেকদিন ধরে। যারা চেনেন না তারা এতক্ষণে গল্পের মাধ্যমে চিনে গেছেন। আর কোন্তিয়ার কাজ দেখতে আমি খুব ভালোবাসি এবং আগামী দিনে আপনারাও নিশ্চয়ই ওর কাজগুলি সোশ্যাল মিডিয়ায় খুঁজে, খুঁজে দেখবেন। যদিও খুব কম পোস্ট করে এবং ওই যে বলল নিজের কাছেই নিজের ওয়ালটেই থাকে, নিজের আর্কাইভেই সব রয়েছে। বাট ডেফিনিটলি আগামী দিনে আরো অনেক ভালো কাজ দেখতে চাইবো তোমার কাছে। Thank you. Thank you. আপনারা কিন্তু এভাবে সঙ্গে থাকবেন, ডেভি আনলিস্টের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাদের আড্ডা কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে আপনাদের মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। আমি না একদম গল্প করতে, করতে ভুলেই গেছি যে ছোট্ট একটা টোকেন গিফট ছিল Thank তোমার you. জন্য ডেভি আনলিস্টের তরফ Thank you থেকে। so much. হ্যাঁ, এটা করার দরকার ছিল। এটা এত সুন্দর ইন্টারভিউ করলে তুমি। Oh, thank you very much. বাচ্চা। Thank you very, very much. Thank you. মোস্ট ওয়েলকাম। Thank you. যে কোনো লেখা, যে কোনো ছবি তার পেছনে কিন্তু গল্প আছে। আর সেই গল্প যারা বলেন তারা একেকজন শিল্পী, তারা একজন ক্রিয়েটর, তারা একজন অসম্ভব সৃজনশীল মনের মানুষ। আর সেরকমই একজন মানুষ কন্তেয়া সিনহা, যার সঙ্গে আজকে আমাদের ডেভি আনলিস্টের পডকাস্টে এক দারুণ জমিয়ে আড্ডা হলো এবং আড্ডা আর গল্পের মাঝে এমন সুন্দর দেশ বিদেশের বেশ কিছু ছবি ধরা পড়লো যেটা কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত প্রাণবন্ত। আর এই আড্ডা, এই গল্প আপনাদের কেমন লাগে কমেন্ট সেকশনে জানান। ডেভি আনলিস্টের সঙ্গে থাকুন।